সে আমাকে বারবার বলে ফোন করো না, আমি তারপরে তাকে ফোন দিই। ইভেন কি আমার ফ্যামিলিও নিষেধ করে তুমি ফোন দিও না, আমি কাউকে না যে লুকিয়ে লুকিয়ে ফোন দিয়ে থাকে। বলে যে তোমার বাচ্চা তো মারা গেছে, তো তুমি এখন পানি পাওয়া দেয় কি করবা। প্রথমে আপনি আপনার নামটা একটু বলবেন? শামীম আরা মুক্তি। শামীম আরা মুক্তি। জি। আচ্ছা, শামীম আরা মুক্তি, আপনি নিশ্চয়ই হ্যালো 8920 শুনে থাকেন। জি। হ্যালো 8920 যেহেতু শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনি জানেন যে এখানে বেসিক কিছু নিয়ম আছে। গেস্টদের সম্পর্কে আমরা প্রথমে একটু জানিয়ে নেই, হ্যাঁ, বেসিক পরিচয়। যেমন আপনার বয়সটা যদি একটু বলতেন আমাদেরকে। 33। আপনার বয়স এখন 33। আপনি পড়াশোনা কতদূর পর্যন্ত করেছেন? মাস্টার্স কমপ্লিট করেছি। আপনি মাস্টার্স কমপ্লিট করেছেন। আচ্ছা, আপনি পেশাগত জীবনে কি করেছেন বা কি করছেন আমাদেরকে যদি একটু বলতেন। আমি এর আগে একটা চাকরি করতাম, একটা কলেজে লেকচারার হিসেবে ছিলাম, ইসলামী হিস্ট্রি অ্যান্ড কালচারে। বর্তমানে এখন আমি কিছুই করি না। ওকে, প্রিয় শ্রোতা, আজকে যাকে পেয়েছি তিনি একজন শিক্ষক। তিনি একটা কলেজে শিক্ষকতা করতেন, ইসলামিক হিস্ট্রি অ্যান্ড কালচার এই বিষয়টাতে। বর্তমানে তিনি কিছু করছেন না। আমাদের সম্মানিত অতিথির বয়স হচ্ছে 33 বছর এবং তিনি আজকে তার জীবনের গল্প বলতে এসেছেন। আপনি কোথায় থাকেন আমাদেরকে একটু বলবেন? আমি মিরপুর থাকি, আবার দেখা যাচ্ছে শেওড়াপাড়াও থাকি, দুই জায়গায় থাকি। আচ্ছা, তার মানে আপনি মিরপুর এরিয়াতেই থাকেন আর কি। ওকে, তাহলে আমরা মোটামুটি জেনে গেলাম আমাদের অতিথি সম্পর্কে। মূল কথা হচ্ছে আজকে আমাদের এখানে জীবনের গল্প বলার জন্য যিনি এসছেন তিনি একজন শিক্ষক এবং কলেজের শিক্ষক। ওকে, আপনি কোথা থেকে শুরু করতে চান? আমার জন্ম থেকে শুরু করতে চাই। জি প্লিজ। এবং আমি আপনাকে রিকোয়েস্ট করবো ম্যাম, যে এখানে যারা আছে তারা সবাই আপনার মতো সাধারণ মানুষ। ইনফ্যাক্ট আপনি তো একজন শিক্ষক, সুতরাং শ্রদ্ধার জায়গা থেকে আপনি অনেক বড় কারো কারো কাছে। আপনি একদম মন খুলে আমাদের কাছে, কেউ কেউ আপনার সন্তান তুল্য, কেউ কেউ আপনার বন্ধু তুল্য, একেবারে মন খুলে বলবেন, কোনো হেজিটেট করবেন না এবং আশা করছি কোনো ভয়ও পাবেন না। বলুন প্লিজ। আসলে দেখা যাচ্ছে আমরা 6 ভাই বোন, 2 ভাই 4 বোন। আচ্ছা। তা আমার প্রথম হচ্ছে মেয়ে সন্তান, তারপরে ছেলে, তারপরে 2টা বোন আমরা আবার। আচ্ছা। পরে আমি যখন আমার মায়ের গর্ভে, তখন আমার দাদি চিন্তা করলো যে আমার মাকে বললো যে তোমার যদি আবার মেয়ে হয় তার নামটা রাখবো মুক্তি। সেই থেকে নাম কিন্তু আমার মুক্তি। আচ্ছা আচ্ছা। তারপরে আবার ছোটবেলায় ছোট ছোট 2-3টা ঘটনা আছে। যেমন আমার বয়স যখন 5-6, তখন আমি একবার বড়ই গাছে বড়ই পাড়তে উঠছি। তখন বড়ই পাড়তে যাই আমি একটা ডাল ভেঙে পড়ে যাই, নিচে ছিল একটা খেজুর গাছ। খেজুর গাছের মাঝখানে পড়ে যায় একদম। তখন আমার শরীরে অনেকগুলা কাটা বিচ্ছিল। ওই কাটাগুলো বের করার জন্য আমাকে উঠানের মাঝখানে শুয়ে রেখে কাটাগুলো আস্তে আস্তে করে বের করা হয়। এটা একটা ঘটনা। আর একটা ছিল আর একবার আমার ছোট ভাই, আমার যে ইমিডিয়েটলি ছোট ভাই, যে বর্ষার সিজনে ঘাটে নৌকা বাঁধা ছিল, নৌকায় উঠছে, আমি উঠছি, ও হঠাৎ পড়ে গেছে। পড়ে গেলে পরে আমি তাকে উঠানোর জন্য আমিও লাফ দিছি নৌকার থেকে। যখন লাফ দিয়ে এখন 2 ভাই বোন আর কি জড়ায় ধরে আসছি, কেউ কাউকে উঠাইতে পারতেছি না, যেহেতু আমিও সাঁতার জানি না, সে তো জানেই না। পরে এক পর্যায়ে এইভাবে করতে থাকলে 2জনই দেখি মানে পানির নিচে চলে যাচ্ছি। তখন আমার এক চাচাতো ভাই আমাকে উঠায়, 2জনকে উঠায়। তা আমি পানি খাইনি, আমার ছোট ভাই একটু পানি খেয়েছিল। আমি যখন ক্লাস 7-এ পড়ি তখন আমার বাবা মারা যায়। আচ্ছা। এভাবে আস্তে আস্তে তো আমার বড় ভাই সংসারের দায়িত্ব গ্রহণ করেন। আপনার পজিশন ফ্যামিলিতে কি, মানে আপনাদের ভাই বোনদের মধ্যে আপনার পজিশন কত? আমি 5 নাম্বার। মানে 6 ভাই বোনের মধ্যে আপনি 5 নাম্বার ছিলেন। আপনার ছোট কি ছিল, ভাই আর বোন? ভাই। আচ্ছা। প্রথম আমার বোন, তারপরে ভাই, তারপরে আমরা 3 বোন। আচ্ছা। তারপরে বোনদের মধ্যে আপনি কি? আমি বোনদের মধ্যে আমি ছোট। আচ্ছা, ঠিক আছে। তারপরে এভাবেই তো আস্তে আস্তে যায় লেখাপড়া, তারপরে বড় হতে থাকি। যা এই লেখাপড়ার ভার, সংসারের ভার কিন্তু আমার বাবা মারা গেলে আমার বড় ভাই গ্রহণ করেন। জি। উনি লেখাপড়া করেন, পাশাপাশি সংসার চালান, আমাদেরও করান। যেহেতু আমাদের জমি জাতি ছিল তো সমস্যা ছিল না। আবার 99 সালে আমার হঠাৎ গলায় একটু সমস্যা দেখা দেয়, গ্ল্যান্ডের সমস্যা। তখন আমার একটা অপারেশন হয়। ওখানে আমি যখন পাস কোর্স আর কি ডিগ্রি কমপ্লিট করি 2001-এ, তারপর থেকে আমি ঢাকায় চলে আসি। জি। চলে আসা নানা জায়গায় চাকরির চেষ্টা করি, সরকারি চাকরি আমার হয় নাই। পরে আমি আমার এক রিলেটিভের অফিসে আমি ম্যানেজার হিসাবে কাজ করি কিছুদিন। তো তখন আমি চিন্তা করি, আমার আম্মা আবার আমাকে বলে যে তুমি ডিগ্রি পাস করলে হবে না, মাস্টার্স কমপ্লিট করতে হবে, যেহেতু আমাদের বংশে আবার মেয়েদের মধ্যে উচ্চশিক্ষা ছিল না। আচ্ছা। আমি সর্বপ্রথম আর কি। তখন আমার মা এটা বলার কারণে আমি শুধু আমার মাকে আশ্বাস করতাম যে আমি লেখাপড়া করব। আবার এ করতে করতে আমি একটা জব করতাম, ওই সুযোগে আমি আবার মাস্টার্সে ভর্তি হয়ে যাই মিরপুর বাংলা কলেজে, ইসলামিক হিস্ট্রি এন্ড কালচারে। আচ্ছা। তখন ভর্তি হওয়ার সময় আমার বড় ভাই আমাকে নিয়ে যাওয়ার পরে ওইখান থেকে আমি একটা ছেলের নাম্বার নিয়ে আসি আমার বড় ভাইয়ের মাধ্যমে।
ছেলের নাম্বার আপনি ফোন কেন আনতে যাবেন? নাম্বারটা এটা আনছি এই কারণে যে যেহেতু কলেজে নিয়মিত যাওয়া হবে না, হুম হুম। কলেজের খোঁজ খবরটা নেওয়ার জন্য শুধু। মানে ওই ছেলে যিনি কলেজে পড়েন তার কাছ থেকে আপনি ইনফরমেশন গুলো নিবেন, হ্যাঁ, এবং এটাই। সেটা আপনি বড় ভাইয়ের মাধ্যমে কালেক্ট করলেন। হ্যাঁ। বড় ভাইয়ের মাধ্যমে কেন করলেন? যেহেতু আমার বড় ভাইকে কলেজে নিয়ে গেছে, আমার বড় ভাইকে বললাম ওই ছেলেটার নাম্বারটা আপনি এনে দেন। ওই ছেলে মানে কি কোন একটা নির্দিষ্ট ছেলে ছিল নাকি? ছেলে নির্দিষ্ট না, দেখা যাচ্ছে ছেলেটা একটু চঞ্চল প্রকৃতি ছিল। হুম হুম। জানলাম পরে ছেলেটার নাম হাসান। আমি একটু জানতে চাই, ছেলেটার নাম হচ্ছে হাসান। জি। এই ছেলেটার নাম্বারটাই আপনারা নিলেন কেন, বা এই ছেলেটার নাম্বার, এই ছেলেটা কি আলটিমেটলি আপনার ক্লাসে পড়তো? না না, তাহলে? আমি তো বললাম যে আমি 2001-এ ডিগ্রি পাস করার পর কয়েক বছর গ্যাপ দিচ্ছি লেখাপড়াটা। তাহলে ওই ছেলের নাম্বার কেন নিতে যাচ্ছেন? 2007-এ যে আমি আবার ভর্তি হয়েছি। আচ্ছা। এই ছেলেটার নাম্বারটা এই জন্য আনছি যে কলেজের খোঁজ খবরটা নেওয়ার জন্য শুধু। যেহেতু আমি একটা জব করি, আমি যেতে পারবো না তো হুম হুম। কলেজে। তো ওই ছেলেটাকেই কেন পছন্দ হলো বা কেন পছন্দ যে না, যেহেতু ছেলেটা দেখলাম যে চঞ্চল, খুব বিষয়ে আগ্রহ, তখন আমি মনে করলাম যে ছেলেটা হয়তো অনেক কিছু জানতে পারবে বা স্টুডেন্ট হিসেবে খুব ভালো। ওকে, তার মানে কলেজে একটা আপডেট নেবার জন্য যে কোনো একজনের কাছ থেকে নাম্বার নেওয়া দরকার ছিল, সুতরাং ওইখানে ওই ছেলেটা পড়ে গিয়েছে। জি। ওকে, তারপর? ওই ছেলের নাম্বারটা আনার পরে হয়তো মাসে একবার তাকে আমি ফোন দিতাম যে কি খবর ভাই, তখন ও বলতো যে আমাকে আপা বলে ডাকতো, যে আপা আসলে কোনো খবর নেই, কলেজের কোনো খবর টবর এখন পাচ্ছি না আমরা। এভাবে চলতে থাকে। হাসানের কাছ থেকে আবার শামীম নাম করে একটা ছেলে নাম্বারটা কালেক্ট করে আমারটা। মানে আপনার নাম্বারটা শামীম হাসানের কাছ থেকে নিল? হ্যাঁ। Okay. তখন হাসান আমাকে আবার ফোন দিয়ে বলে কি যে আপা আপনার নাম্বারটা একজন চাইছে, আমি কি দিতাম নাকি? তখন আমি বললাম যদি সে আমাকে সাজেশন বা অন্য কিছু দিতে পারে, কলেজের অন্য কিছু দিতে পারে, তাহলে আপনি দিতে পারেন, তাছাড়া আমার নাম্বারটা দিবেন না, কারণ সে ভালো আছে, ছাত্র ভালো, আপনি নাম্বারটা দিতে পারেন। তো আমি বলছি, আচ্ছা দেন। শামীম একদিন আমাকে ফোন দিল, প্রথমে সালাম দিল, সালাম দেওয়ার পর আমি উত্তর দিলাম। উত্তর দেওয়ার পর পরে বলতেছে যে আমি শামীম, আপনার নাম্বারটা হাসানের কাছ থেকে নিয়েছি। তখন আমি বললাম ও আচ্ছা ঠিক আছে। বললো যে আপনি কি কলেজে গিয়েছেন? আমি বলছি যে না, আমি তো সময় পাই না, কলেজে যেতে পারি না, আপনি যদি কলেজে যান আমাকে একটু ইনফরমেশন দিয়েন। এটা যখন বললাম আমি ঠিক আছে। এবারে যাই, প্রায় 1 মাস পরে আবার ওরকম ফোন দিয়ে বললো আপনি কলেজে গিয়েছেন কেন? আমি না, আমি কলেজে যাইনি, আমি ফোন দিয়ে জেনে নিই কলেজে, মাঝে মাঝে অফিসে ফোন দিয়ে। এভাবে যেতে থাকে, দেখা যাচ্ছে 4-5 মাস পর এভাবে হয়তো 2 থেকে 3 বার আমাকে ফোন দেয় শামীম। মাঝে মাঝে হাসানের সঙ্গেও কথা হয়। ফোন দেওয়ার পর এক পর্যায়ে আমার যখন জবটা করতাম, আমার বন্ধ ছিল সোমবারে ছিল আমার বন্ধ, আর এদিকে শামীম থাকতো আবার সাভারে, ওর বন্ধুটাও ছিল সোমবারে। তো এটা তো আমরা জানতাম না কেউ। তো আমি ওদিনকে বাসায় এসে সাপ্তাহিক যে পোশাক আশাক গুলো ওয়াশ করার জন্য কাজ করতেছি। তো ওই মুহূর্তে শামীম ঢাকা আসছে, এসে আমাকে বললো যে আপনার সঙ্গে আমি একটু দেখা করতে চাই। তা আমি বললাম আমি তো ব্যস্ত, আমি তো দেখা করতে পারবো না, আমি এত দূর থেকে আসছি, আপনি যদি আমার সঙ্গে একটু দেখা করেন আমার ভাল লাগবে। আমি বলছি যে দেখেন আমি তো খুব ব্যস্ত, আমি তো দেখা করতে পারবো না, দুপুরের টাইমে। বলছে যে আপনি একটু দেখেন, কাজটা সেরে আমার সঙ্গে একটু দেখা করেন, আমি 10 নম্বর থেকে আসি, তখন আমি মিরপুর 2 নম্বর থাকি। এটা বলার পর ঠিক আছে আপনি 10 নম্বর থেকে ঘুরে আসেন। এসে আমাকে আবার ফোন দিচ্ছে, ফোন দিয়ে বললো যে আপনি কই, আমার সঙ্গে একটু দেখা করেন। তখন আমি ঠিক আছে, আপনি হার্ট ফাউন্ডেশনের সামনে যে ওএসবি চক্ষু হাসপাতাল আছে ওইখানে আপনি থাকেন, আমি আসছি। তো ওখান থেকে আমি আসি আর কি। এসে আমি ওকে বলি কি যে আপনি আমাকে চিনবেন কি করে, যেহেতু কেউ কাউকে কখনো দেখি নাই আগে। তখন বললাম যে দেখবেন আমি গ্রিন কালারে একটা ড্রেস পরে যাবো, আমি কিন্তু দেখতে অনেকটা কালো, এটা আমি ফান করলাম। করার পরে আমি তার সামনে দিয়ে হেঁটে আসছি, তখন আমাকে চিনতে পারেনি। তো এক পর্যায়ে আমি ওএসবির সামনে এসে আমি ওকে ফোন দিছি। ফোন দেওয়ার পর আস্তে আস্তে ফোনটা রিসিভ না করে আগে আসছে, এসে আমাকে বলতেছে আপনি কি শামীমা? আমি কি জি আমি শামীমা। তখন বললো কি যে আচ্ছা, তা বলতেছে যে ঠিক আছে আপনার সাথে পরিচয় হয়ে ভালো লাগলো। আমি আচ্ছা, তা এর সুযোগে আবার কলেজের বিষয়গুলো আলাপ করলাম, ও করলো আমিও করলাম। তো এক পর্যায়ে আমাকে বলছে দেখেন আমার না মনটা খুবই খারাপ, আপনি যদি আমার সঙ্গে একটু ঘুরতে যান খুব ভালো লাগবে। আমি বলছি দেখেন আমি তো ঘুরতে যেতে পারবো না, আমি এখনো লাঞ্চ করি নাই। এটা যখন বললাম দেখেন আমার মনটা অনেক খারাপ, তো বারবার বলতেছে। তখন আমাকে বললো কি যে চলেন তাহলে আমরা সিনেমা দেখতে যাই। আমি বললাম দেখেন আমি সিনেমা দেখতে যাই? হ্যাঁ, হলে। আমি বললাম দেখেন আমি সিনেমা দেখি না হলে যে। এটা বলার পরে
ও আমাকে অনেক রিকোয়েস্ট করার পর আমি বলছি ঠিক আছে আপনি এখানে দাঁড়ান, আমি আসছি। এটা বলে বিকল্প একটা মাঠ ছিল তখন, ওই মাঠের ওইখানে দাঁড়িয়ে আছে, আমি বাসায় যেয়ে লাঞ্চ করে পরে আসছি। আসার পর ও দাঁড়ায় আছে, প্রায় ঘন্টা খানিকের মতন দাঁড়ায় আছে। পরে আমাদের বাসায় ছিল কাজের মেয়ে, ও এটা জেনে আমার সঙ্গে সঙ্গে এসে দেখে গেছে যে ছেলেটা দাঁড়ায় আছে, আমি দেখে আসি। পরে এক পর্যায়ে আমরা ঘুরতে গেলাম, প্রথমেই ঘুরতে যাই বেরির পাতে যাই, বেরিবাদে যে এখানে আমরা তামান্না গার্ডেনে যাই, ওখানে যে আমি একটু থামাচ্ছি। সেটা হচ্ছে যে এই যে ছেলেটা শামীম, যাকে আপনি চিনেন না, জানেন না, শোনেন না, প্রথম দেখা, হ্যাঁ তার সঙ্গে আপনি বেরিবাদে ঘুরতে যাচ্ছেন বা অন্য কোথাও ঘুরতে যাচ্ছেন, ফোনে যে আপনাদের কথোপকথন গুলো হতো বা আপনাদের যে কথা হতো, তার মধ্যে কি এক ধরনের হার্ট না রিলেশন না না কিচ্ছু না? না না ফোনে তেমন একটু কথাই হতো না। কলেজে জাস্ট একটু একটু জিজ্ঞেস করতো, আমি একটু জিজ্ঞেস করি, এইটুকুনি। তো এটা এই জন্য গেছি যেহেতু আমাকে অনেক রিকোয়েস্ট করছে। আচ্ছা। রিকোয়েস্ট করার পর যেখানে আমার মনটা খুব খারাপ, আমাকে যদি একটু জান আমার মনটা ভাল লাগবে, এটা বলার পরে এই কারণে গেছি। আমার মনে তখন কোনো ধরনের ছিল না। বেরিবাদ তো আসলে মিরপুর থেকে খুব বেশি দূরে না, হ্যাঁ কাছাকাছি। কাছাকাছি। তো ওইখানে যাই, যেমন আমরা তামান্না গার্ডেনে যাই, ওখানে যেয়ে বসে আমরা এগুলো এনে খাই। তো এক পর্যায়ে যে ওয়ান টাইমের গ্লাস গুলা দেয়, ওগুলাকে আমি ঢেলে অর্ধেকটা খেয়ে ওটার মধ্যে একটা রেখে ওর মধ্যে আবার কিছু টুক দিয়ে আমি বললাম এটা আপনি খান। তো দেখি যে খেয়ে ফেললো। তা আমি বললাম যে আপনাকে চিনি না জানি না, আপনি আমার খাওয়াটা খেয়ে ফেললেন। তাই হেসে দিল আর কি। হেসে দেওয়ার পরে এভাবে ঘুরে চলে আসার সময় আমি আবার চশমা পরি, তো তখন চশমাটা খুলে ফেললো চোখ থেকে। খুলে এই কারণে ফেললো যে আমি চোখে দেখি কিনা এটা জানার জন্য। তা বলতে আমি বললাম চশমাটা খুললেন কেন? কি দেখি এমনি এমনি। তা বলতেছে ওইখানে কি লেখা ওইটা পড়তে পারেন? আমি হ্যাঁ কেন পারবো না। তা এইভাবে যায় চলে আসি। তা চলে আসার সময় আমাকে বললো যে আপনি আমাকে ফোন দিলে আমার খুব ভালো লাগবে। তা আমি বললাম যে আমি ফোন দিতাম না। আমি একটু আবারও থামাচ্ছি আপনাকে। সেটা হচ্ছে যে এই যে ছেলেটা, তাকে আপনি হার্টলি ফিল করেন না, এক ধরনের সাধারণ সম্পর্ক, আপনাকে হেল্প করে বলেই আপনি তার সঙ্গে যোগাযোগ রাখেন। তো সেই ছেলেটা আপনাকে একটা জায়গায় নিয়ে গেল, আপনি গেলেন, ভালো কথা, এবং সে আপনার চশমায় হাত দিয়ে খুলে দিচ্ছে। এই যে ব্যাপারগুলো, এগুলোতে আপনি তো এক ধরনের লাইও দিচ্ছেন, তাহলে আপনি তাকে সুযোগ দিচ্ছেন, এবং এই সুযোগ দেওয়ার ব্যাপারে কি আসলে মন থেকে কোনো ব্যাপার কাজ করছিল যে একটু একটু ভালো লাগা বা অন্য না কিছু? না না এ তখনও ধরনের না? কিছু না। তখনও ভালো না লাগলে আপনি একটা ছেলেকে আপনার চোখ থেকে চশমা খুলতে দেবেন, ব্যাপারটা কেমন হয়ে গেল না? না এ ধরনের কিছু আমি চিন্তা ভাবনা করি নেই। আচ্ছা, চিন্তা ভাবনা আসেনি, হয়ে গেছে আসে না। স্পন্টেনিয়াসলি। হ্যাঁ। ওকে, তারপর? এরকম এটা তারপরে আমাকে অনেক রিকোয়েস্ট করছে যে আপনি যদি আমাকে ফোন দেন তাহলে আমার খুব ভালো ভালো লাগবে। লাগবে, হ্যাঁ। তা আমি বলছি অনেক রিকোয়েস্ট করবে, আমি বলছি দেখেন আপনার নাম্বারকে আমি ফোন দিতাম না, আর আমার সময় নেই ফোন দেওয়ার। তখন বলতেছে যে না আপনি ফোন দিলে আমার খুব ভালো লাগবে। তখন এক পর্যায়ে বলে ফেলছে আপনার নাম্বারটা পচা, নাম্বার আমি ফোন দিতাম না। চাই ওদিনকে তো চলে যায়, আমি চলে আসি আমার বাসাতে, সে চলে যায় সাভারে। তো মাঝে মাঝে হয় রাত্রে একটু ফোন দেয়, 1-2 মিনিট কথা বলি। আচ্ছা। হাই হ্যালো কেমন আছে, এই জাস্ট এইটুকু না, আর কিচ্ছু না। তাই এক পর্যায়ে আমি যখন ওর সঙ্গে পরিচয় হলো, এটা ছিল নভেম্বরের 5 তারিখ 2007-এর। সোমবারে পরিচয় হয়, মঙ্গলবার বুধবারে যে আমি একটা অ্যাক্সিডেন্ট করি। সেটা হচ্ছে কিরকম, আমি অফিস থেকে যখন আসি রোড পার হতে যে সামনে বাস প্লাস সিএনজি, তখন আমি ওখানে দাঁড়িয়ে পড়ার পর সিএনজিটা আমাকে বাড়ি দিয়ে ফেলে দিয়ে চলে যায়। যখন সিএনজি আমাকে বাড়ি দেয় তখন হাত দিয়ে আমি ওটা ঠেকানোর চেষ্টা করে, তো এক পর্যায়ে আমার হাতটা কেটে যায়, প্লাস আমার মুখটা ঠোঁটের ভিতরে কেটে যায়। তখন আমার মুখ দিয়ে অনেক রক্ত বের হয়। তো ওইখানে পরিচিত একটা লোক ছিল, দৌড়ে এসে আমাকে উঠায় আর কি রাস্তার থেকে। আমি ওই অবস্থা বাসায় চলে যায়, যে আমার বোন তাড়াহুড়া করে আমাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। তো এই খবরটা আমি তাকে রাত্রে যখন ফোনে আবার জানাই শামীমকে, তো শামীম করে পরের দিন চলে আসে সাভার থেকে আচ্ছা, আমাকে দেখার জন্য। আপনাদের বাড়িতে? না না, আমি তো ঢাকা মিরপুর থাকি, 2 নাম্বার থাকি। আর ওখানে কোথায় থাকতেন? ওখানে মিরপুর 2 নম্বরে কোথায়, মানে হোস্টেল? না, এটা আমার বোনের বাসায়। আপনাদের বাড়িতেও তো এক ধরনের তো বাড়ি নিশ্চয়ই? হ্যাঁ ভাড়া বাড়ি। তো ওই ভাড়া বাড়ি আপনাকে দেখার জন্য চলে আসলো? না ভাড়া বাড়িতে আসেনি, আমি ফোন দেওয়ার পর ও চলে আসছে, জাস্ট বাইরে ওয়েট করছে। ওকে, কি সমস্যা হয়েছে? তো আমি বললাম যে আমার দাঁতে একটু সমস্যা হয়েছে, দাঁতটা ভেঙে গেছে। আসলে দাঁতের সামনের দিকে একটু ভেঙে গেছে, তো ও মনে করছে কি দাঁতটা মনে পড়ে গেছে। তাই এটা করে অফিস না করে ও চলে আসছে। তখন একটা এনজিওতে কাজ করতো। চলে আসার পরে দেখে যে না আমার দাঁত ঠিক আছে, আমার হাতটা কেটে গেছে এবং ঠোঁটটা কেটে গেছে। তাই এরকম আমরা দেখা করলাম। আমরা দেখা করতে যে চলে গেলাম চিড়িয়াখানার দিকে। চিড়িয়াখানা? হ্যাঁ, যেখানে বাসায় তো জিনিসটা জানাই নেই। ওকে, আমাকে দেখে টেকে ও আবার চলে যায় সাভারে। তবে মাঝে মাঝে আলাপ হয়, ও আসে, হয়তো সপ্তাহে 1 দিন আসে সাভার থেকে। আসলে আমরা চলে যায় সংসদ ভবনে, চলে বসে গল্প করি, আবার চলে আসি। তাহলে ওর সাথে আপনার ঘুরতে ভালো লাগছে, তাই তো?
না, ওই যে আমাকে প্রায় বলতো যে আমার মনটা খুবই খারাপ। না না, একটা কথা হচ্ছে একজন মানুষের মন খারাপ হতেই পারে, তার সাথে আপনার না আছে ফ্রেন্ডশিপ, না আছে কোনো কিছু, সে শুধুমাত্র আপনাকে হেল্প করে এবং সেজন্য আপনি তার সাথে ঘুরে বেড়াবেন, ব্যাপারটা তো এরকম না। নিশ্চয়ই কোনো না কোনো ব্যাপার ছিল। হেল্প সে আমাকে তো করেনি এখন পর্যন্ত। এখন পর্যন্ত হেল্পই করেনি? না, হেল্প করেনি এরকম একটা ছেলের সঙ্গে আপনি ঘুরে বেড়াবেন, ব্যাপারটা কেমন একটু হয়ে যায় না? আমরা নিশ্চয়ই মনের দিক থেকে কোনো না কোনো সাপোর্ট ছিল, আস্তে আস্তে এক ধরনের ভালো লাগা তৈরি হচ্ছে, আমি সেটাই বলতে চাচ্ছি। ওকে, এরকম তা ঘুরতে যায় যে যতবার সে আসে আমার সঙ্গে দেখা করতে, চলে যাওয়ার সময় আমি তাকে একটা জুস কিনে দেই। জুস কিনে দেয়, ও আস্তে চলে যায় খেতে খেতে বাদ দেয়, আমি আমার বাসায় চলে আসি। জুস খেতে খেতে বাসায় যাও বাবু, এরকম একটা ব্যাপার? না না না, আসলে আমি তো মাঠের কাছে চলে আসি, আমি ওইখান থেকে কিনে দিলে মাঠ দিয়ে খেতে খেতে চলে যায়। আচ্ছা আচ্ছা। তখন তো মাঠ ছিল, এখন না এটাই মাঠ নেই। তো এক পর্যায়ে পর আমাকে প্রপোজ করে। দাঁড়ান, জুসের পরে খুব দ্রুত গতিতে প্রপোজ চলে আসছে। প্রপোজ কি কবে নাগাদ করলো, কিভাবে করলো, এটা তো ডেটটা আমার মনে নেই, দেখা যায় এইভাবে তো 2-1 মাস চলে গেছে আমাদের ঘোরাফেরাতে। হ্যাঁ, প্রপোজ করলে পরে আমি তখন বলে কে দেখেন আমার এখন এগুলো না না না, এরপরে 2-3 সপ্তাহ যাওয়ার পর আমাকে খুব রিকোয়েস্ট করে তুমি বলার জন্য। আমি তাকে কখনো তুমি বলতে রাজি না। তখন বললে দেখেন তুমি বলে না, আপনি কথা বললে আমার ভালো লাগবে না। তখন আপনি বললো না, রাগ করে একটু। দেখো যে রাগ করলে পরে আমি আস্তে আস্তে 1 মাস পর তুমি বলা আরম্ভ করি। এইভাবেই চলতে থাকে। তো এক পর্যায়ে একটু একটু দুজনের মধ্যে সম্পর্ক সৃষ্টি হয়ে যায়। তখন আমি বললাম যে দেখেন আমার এই ধরনের প্রেম করার বয়স নেই, যদি করতে হয় আমি সরাসরি বিয়ে করব। তখন আপনার বয়স কত ছিল? 25-26 হবে এরকম। 25-26-এ প্রেম করার বয়স থাকে না। এটা আপনার বিলিভের জায়গা থেকে আপনার মতো করে আপনি বলেছেন। ওকে, তারপর? না, এটা আমি আবার কেন বললাম, আমার চিন্তাধারা ছিল আমি কখনো জীবনে বিয়ে করব না। আপনি বিয়ে করবেন না? হ্যাঁ, এটা চিন্তাধারা ছিল। তখন আমার বড় ভাই প্লাস আমার মা খুব আমাকে চাপ সৃষ্টি করে। আপনার বড় বোনদের কত বছর বয়সে বিয়ে হয়েছে? ওনাদের 12 বছর বয়সে বিয়ে গেছে। 12 বছর বয়সে বিয়ে হয়ে গেছে? হ্যাঁ। তারপরে আপনি 25 বছর পর্যন্ত ফাইট করে আছেন যে না আমি বিয়ে করবো না? এটা আমি চিন্তাধারা ছিল, অনেক প্রপোজ আসতো, আমার ভাইকে আমি না করে দিতাম। আচ্ছা আচ্ছা। স্বামীর সঙ্গে আবার পরিচয় হয়ে যায়, তখন আমি চিন্তা করলাম যে ছেলেটা হয়তো খুবই ভালো কথাবার্তা, খুব ভালো নরম, একদম আস্তে আস্তে কথা বলে ভালো। তখন এটা বলার পর তো বললো যে ঠিক আছে, ও এক পর্যায়ে রাজি, প্রেম করতে হবে না, আমি বিয়ে করব। হ্যাঁ, এটা বলার পরে তখন আমি বললাম ঠিক আছে, তো আমার ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য তো আমাকে একটা ছবি দিল, ওর ছবি দেওয়ার পর আমি আমার ফ্যামিলিকে দেখাইলাম। তো দেখানোর পর আমার মা বলল যে এত দূরে একটা ছেলে, তোমার ভাই রাজি হবে না, যেহেতু আমার গার্জিয়ান তোমার বড় ভাই। তখন আমার ভাবিকে বললে আমার ভাবি ছবিটা নিয়ে আমার ভাইকে দেখালে এবার আমার ভাই ছবিটা না দেখে ফেলে দেয়। ভাবি অনেক বুঝাইলো ভাইকে, কিন্তু ভাই রাজি না, যত দূরে আমি দিব না, আর দরকার কি আছে। আমি ভাবিকে বললাম যে ভাবি, আমি আর যাই করি আপনাদের মুখে কখনো আমি চুনকালি দিব না। এটা আমি বললাম, আমার আম্মাকে বললাম যে তোমরা আমাকে বিয়ের জন্য চাপ সৃষ্টি করো না। এইটা নিয়ে আর কোনো কথাবার্তা হয় না, এভাবেই থাকে। তা আমি এদিকে আবার আমার মেজো দুলাভাই একটা ছেলে ঠিক করে আমার জন্য। আর ছেলে ঠিক করলে ছেলেটা আমাকে দেখো, ঈদে বাড়ি যায় তখন ছেলেটা আমাকে দেখে। আমার ভাই আবার এইখানে রাজি, যেহেতু আমাদের এলাকার ছেলে ভালো হবে এটা জানা। তখন আমি বললাম যে প্রসঙ্গে আমার সঙ্গে কোনো কথা বললেন না। আচ্ছা, আমি একটু অল্প মাঝখানে আপনাকে থামাচ্ছি। সেটা হচ্ছে আপনাদের এলাকাটা আসলে কোথায়, গ্রামের বাড়িটা কোথায়? আমাদের গ্রামের বাড়ি গোপালগঞ্জ। আঞ্চলিকতা একটু টান আছে আপনার ভাষার মধ্যে, শুনতে ভালোই লাগছে। যেমন গ্রামকে গিরাম, হ্যাঁ এই গ্রামই বলে তো না? আমাদের আসলে ওদিকে গ্রামই বলে। ভালো লাগছে শুনতে এবং সত্যি সত্যি ভালো লাগছে। হ্যাঁ, তারপর আমার কথার মধ্যে সিলেট প্লাস আমাদের এলাকার দুটাই টান চলে আসে। সিলেট, যেমন সিলেটকে আপনারা সকে আপনারা চ বলছেন, সমস্যা ঠিক বলবো না, এটা যদি আঞ্চলিক হয়ে থাকে তাহলে ইটস ওকে, ভেরি ভেরি নাইস। দুইটাই টান চলে আসে আমার কথা। সিলেট কেন চলে আসে? কারণ সিলেটও বোধহয় আপনার জীবনের সাথে জড়িয়ে আছে না? হ্যাঁ, পরবর্তী জীবনে আমার সিলেটে। আচ্ছা, তাহলে এই জন্য সিলেটের একটু টানও চলে আসছে। ঠিক আছে, হ্যাঁ, তারপর? তো ওই ছেলেটা যখন দেখে আমার দুলাভাই যেটা ঠিক করে, তা আমার ভাই ছিল এটার জন্য রাজি আর কি। এই জন্য ওর ছবিটা দেখেনি কখনো, না দেখলে পরে তা আমার কাছে বলে যে ওই ছেলেটা তোকে দেখছে, পছন্দ করে, তারা তো আমাদের খুব ধরছে। তো এটা বললে পরে আমি বলছি যে আপনি এ প্রসঙ্গে আমার সঙ্গে কোনো আলাপ করেন না। আমার ভাইকে বললাম, আমার ভাই একদিন ফোন দিল, এটা আমি বললাম। বলার পরে এটা আবার শামীমকে আমি জানাই যে এই ঘটনা আমাদের ফ্যামিলি থেকে চলছে। তখন ও বললো কি যে তুমি যদি আমার সাথে বেইমানি করো ফল কিন্তু ভালো হবে না, এটা আমাকে শামীম বললো। বলার পরে আমার সিদ্ধান্ত অটুট, একদম আমার সিদ্ধান্ত থেকে আমি নড়চড় না। পরে এক পর্যায়ে আমার ভাই 1-1.5 মাস পর আমাকে বাসায় ডেকে বলছে কি যে ছেলেটাকে আমার সঙ্গে দেখা করতে বলিস।
তখন শামীমকে আমি জিনিসটা জানানোর পরে শামীম ভয় পায় প্রথমে, যে তোমার ভাইয়ের সঙ্গে সামনে আমি যেতাম না, কি জিজ্ঞাসা করবে কি বলবো, আমি যেতাম না। পরে আমি বলছি, ঠিক আছে যেও, আমি সঙ্গে যাব। তখন আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে আসে, মিরপুরে আসে সাভার থেকে। বাসায় আমি নিয়ে যাই, কিন্তু আমি রুমে যাই না। আমার ভাইয়ের সঙ্গে কথাবার্তা হয়, আমার ভাইয়ের সঙ্গে এক পর্যায়ে কথাবার্তা কি হয় ওটা আমি তখন জানতে পারি না, কিন্তু পরে তার কাছ থেকে আমি জেনে নিই। ও বললো কি যে ঠিক আছে, আমি ভাইয়ের সঙ্গে আলাপ করছি, ভাইয়া বলছে এদের একজন গার্জিয়ান আনতে, মানে স্বামীদের পক্ষ থেকে। আমি আবার জিজ্ঞাসা করলাম যে কাকে আনতা? বলছে যে আমার ছোট বোনের স্বামী, যদিও সে সম্পর্কে ছোট কিন্তু বয়সের দিকে বড়, তাকে আমি নিয়ে আসবো। ভাইয়াকে কথা দিছি, সে 1 মাস পর আমার সঙ্গে আসবে, এসে দেখা করবে। তো এভাবে যেতে থাকে। তার মাঝখানে আবার আমার বড় আপা শামীমকে দেখতে চায়, বলে কি যে তুই একদিন বাসায় নিয়ে আসিস। তখন আমি বাসায় নিয়ে যাই। নিয়ে যাওয়ার পর আমার আপা ওকে রান্না টান্না করে খাওয়ায়, পরে চলে যায়। 1 মাস পরে ওর ভগ্নিপতিকে নিয়ে আসে। নিয়ে আসার পর আমার ভাইয়ের সঙ্গে কথা হয়। কথা হওয়ার এক পর্যায়ে ওর আব্বার সঙ্গে আলাপ করে বিয়ের ডেটটা ঠিক করে রাখে। ছেলে কি করতো? এনজিওতে চাকরি করতো। সবার একটি। আপনি প্রফেশনাল টিচার ছিলেন? না, তখন আমি টিচার না, তখন আমি ঢাকায় একটা আমার এক আত্মীয় মানে অফিসে বসে কাজ করতাম। এটা ছিল একটা ছাপাখানা। তারপরে বিয়েটা ঠিক করে রেখে দেয়। পরে আমি জানতে পারি যে বিয়ে কত ঠিক করলো, কোন তারিখে। তো বললো যে এটা 16 এপ্রিল। তাই আমি বললাম তুমি 16 এপ্রিল না দিয়ে যদি 14 এপ্রিল দিতা তাহলে ভালো হতো। বললো কেন? ওই দিনকে পয়লা বৈশাখ ছিল, পয়লা বৈশাখে একটা দেশে একটা ভালো অনুষ্ঠান হয়, যেহেতু পয়লা বৈশাখ পালন করে, আমাদের বিয়ের অনুষ্ঠানটা ওইভাবে আমরা পালন করতে পারতাম। তাই বলছে না, 1-2 দিনের জন্য কি সমস্যা হবে? তা ঠিক আছে। এইভাবে 1 মাস বিয়ে ঠিক হয়ে থাকে। এভাবে ও সাভার থেকে ঢাকায় চলে আসে। ও একটা গার্মেন্টস এর স্টোরের দায়িত্ব গ্রহণ করে। ওইখানে 1 নম্বর একটা বাসা নেয়। তখন বাসা নিলে তো এখন ওর সংসারে আসবাবপত্র বলতে কিচ্ছুই ছিল না, যেহেতু ব্যাচেলার ছিল। একটা বিছনা, একটা বালিশ, এগুলাই ছিল। তখন আমি বাসার থেকে কিছু যা যা লাগে আর কি, রান্না বান্নার কাজে হাঁড়ি পাতিল এগুলা বাসার থেকে দিয়ে দিই। যেহেতু বিয়ে ঠিক হয়ে রয়েছে, আমি মাঝে যেতাম, হয়তো 1 সপ্তাহ পর একদিন যেয়ে একটু রান্না করে দিয়ে আসতাম। আবার কখনো বাসার থেকে একটু তরকারি দিয়ে আসতাম। মানে বিয়ে ঠিক হয়েছে এবং আপনাদের মধ্যে সম্পর্কটা একটু গভীর হচ্ছে ধীরে ধীরে। তা আমি রান্না করে দিয়ে আসতাম, যেহেতু ছেলে মানুষ রান্না করতে পারে না। আপনি ওর বাসায় যেতেন? হ্যাঁ, এখানে এটা ছিল কোয়ার্টার বাসা, ফ্যামিলি বাসা নিয়ে থাকতো। ও কি ফ্যামিলি বাসায় থাকতো? না, ও একটা রুম নিয়ে থাকতো। বাসাটা ছিল কোয়ার্টার, এখন অন্যরা ফ্যামিলি বাসা আর কি। ও কি সাবলেটে থাকতো? ও সাবলেট না, একটা রুম নিয়ে থাকতো, যে ওইখানে আমরা বিয়ের পরে উঠবো। এবং এই বাসাতে আপনি ও একা থাকা অবস্থায় যেতেন বিয়ের আগেই? মাঝে মাঝে হয়তো সপ্তাহে যে একদিন রান্না করে দিয়ে আসতাম। এভাবে যায়। তার এক পর্যায়ে চলে আসে 16 এপ্রিল। এর আগে ওর আম্মার সঙ্গে আমি ফোনে কথা বলি, ওর ছোট ভাইয়ের সঙ্গে কথা বলি, ওর বোনের সঙ্গে কথা বলি, ফোনে কথা বলি। তা ওর আম্মা আমাকে জিজ্ঞেস করে যে তুমি কি কোরআন শরীফ পড়তে পারো? এটা জিজ্ঞেস করলে আমি হ্যাঁ পারি। আমি তাই এটা জিজ্ঞেস করা এইভাবে আমি সবার সঙ্গে টুকটাক কথা বলছি, কিন্তু ওর আব্বার সঙ্গে কখনো আমি কথা বলিনি। মানে আপনার হবু শ্বশুর? হ্যাঁ, ওনার সঙ্গে কথা বলিনি। এক পর্যায়ে বিয়ের আগে দেখা যাচ্ছে ওর ছোট বোন আমাকে ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তোমার পায়ের মাপ কত। এভাবে যায়। দেখা যাচ্ছে তখন আমি যে চাকরি করে আমি কিছু টাকা জমাই, বেশি না, 25,000 টাকার মতন জমাই ব্যাংকে। আমি একটা অ্যাকাউন্ট খুলি। স্বামীমের আবার একটা চাকরি ছিল, তো সামান্য বেতন পাইতো, ও কিভাবে কি দিবে। আমি বললাম যে বিয়ের আগে আমি ওকে একটা পাঞ্জাবি গিফট করলাম। পাঞ্জাবি অন্যসহ গিফট করলাম বিয়ের আগে, যে তুমি এটা বিয়ের সময় পরে আসবে। আর আমি গোপনে 5,000 টাকা ব্যাংক থেকে তুলে আমার আপাকে বললি কি যে এটা শামীম টাকাটা দিছে, আমার হাতের মাপ দিয়ে একটা আংটি বানাতে বলছে, কিন্তু টাকাটা দিছে আমি। এটা দেওয়ার পর আমি আমার আপা যে জুয়েলারি দোকান থেকে একটা আংটি নিয়ে আসি। আচ্ছা, এখানে শামীমের কি একেবারেই সামর্থ্য ছিল না এই জিনিসগুলো এফোর্ড করার মতো? না, ও তো চাকরি করতো, 4-5 হাজার টাকা স্যালারি পেত মাত্র। আর আপনি তখন কত পেতেন? তখন আমি পেতাম, আমি চাকরি পেয়ে আমার টাকা আমার খরচ হইতো না, কারণ আমি প্রতিদিন আমি বাইরে কাছে টাকা নিতাম। এবং যা পেতেন আপনি মোটামুটি সেভিংস করতেন? হ্যাঁ, এইটাই করতাম। মানে স্বামীমদের বাড়ি ছিল আবার ছাতক, সুনামগঞ্জ ডিস্ট্রিক্ট এটা। তা ওইখান থেকে যেহেতু সব লোকজন আসবে, তা এখানে আমার ভাই আমাকে জিজ্ঞেস করছে ওরা কতজন আসবে। তা আমি স্বামীমকে জিজ্ঞেস করছি তোমরা কতজন আসবা। তা বলছে 5-7 জন আসবে। আমি কি কেন? বলছে যে কাবিন দেওয়া হবে আমাদের, যে 5-7 জন আসুক। আমার ভাই আবার 100 জনের অ্যারেঞ্জমেন্ট করছে, যেহেতু ঢাকায় 300 জন আমাদের অনেক। ও এক পর্যায়ে আসছে,
চাচা, তারপর ওর আব্বা, ফুফা, এভাবে কয়েকজন আসছে। ওর 2 ভগ্নিপতি আসছে, ভগ্নিপতির বন্ধুরা সব মিলে প্রায় 10 জন 12 জনের মতন আসছে। দুপুরে এসে ওর ছোট ভাই আসছে আমাদের বাসায়, এসে একটা শাড়ি দিয়ে গেছে, শুধু একটা শাড়ি। তার শাড়ি দিয়ে গেলে আমি আবার ওই আংটিটা ওর হাতে দিয়ে দিছি, যে এটা দিয়ে তোমার ভাইয়ের কাছে দিয়ে দিও, মানে ও আসার সময় যেন এটা সাথে করে নিয়ে আসে। হ্যাঁ, পরে ওর ভাইয়ের কাছে দিয়ে দিল, এটা আবার নিয়ে ওর আব্বাকে দিয়ে দিচ্ছ, যাতে এটা দেখে আমার শ্বশুর দেখে যাতে আমাকে পড়াইতে পারে। তাই এক পর্যায়ে ওরা সন্ধ্যার সময় সবাই আসছে, আসার পরে রাত্রে এটা আমাদের কাবিন হয়ে গেছে। কত টাকা দেনমোহর রেখে কাবিন হলো? বেশি না, সামান্য 2 লক্ষ টাকা। 2 লক্ষ টাকা? হ্যাঁ। কত সালে? এটা হচ্ছে 2008-এর 16 এপ্রিল। 2 লক্ষ টাকাকে আপনি সামান্য বলছেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। আপনার এক্সপেকটেশন কত ছিল, কত হলে ঠিক হতো? বর্তমানে আপনি ওই সময় বলেন, আপনি ওই সময় কি এক্সপেক্ট করেছিলেন? কত হলে? আমার ধারণা ছিল 5 লক্ষ টাকা হবে। 5 লক্ষ টাকা হবে। আচ্ছা, ওকে, তারপর? এটা যে কামিনী এটা দিছে এটা তো আমি জানি না। এটা কামিন হয়ে যায়, এক পর্যায়ে সবাই চলে যায় আর কি। ওরা আবার রাত্রে গাড়িতে চলে যাবে, ওরা এসে আর কি হোটেলে ওঠে আর কি। পরে রাত্রে সবাই আবার চলে যাবে, তো মুহূর্তে স্বামীও চলে যেতে চায়। তখন আমাদের বাসা ছিল 5 তলায়। চলে যেতে চাওয়ার সময় আমার ভাই ওকে রেখে দেয়, যে আজকের দিনে তোমার যেতে হবে না। তাই ওইভাবে থাকে। তাই আমাদের তো বিয়ে হয়ে যায়, ওইভাবে থাকে। পরের দিনকে আমরা 2 জনে কলেজে যাই। কলেজে যাই, এই কারণে আমাদের পরীক্ষার ডেট পড়ে গেছে। এটা জেনে আমরা অ্যাডমিট কার্ড আনার জন্য কলেজে যাই। আপনি এবং শামীম? হ্যাঁ, 2 জনে কলেজে যাই। পরে ওদিনকে বলে যে তুমি বাসায় চলে আসো। তা বাসায় যে চলে যাবো, আমাদের আসলে কিছুই নেই। তা আমি করলাম কি, আমার আপার সঙ্গে নিয়ে আমি একটা জাজিম, তারপরে টুকিটাকি জিনিসগুলো কিনলাম, সংসারে যেগুলো লাগবে টুকিটাকি কিনে, ওটা আমার আপা প্লাস আমার ভাগ্নি এগুলা নিয়ে আমরা বাসায় যে ওইখানে বাসায় চলে গেলাম। পরের দিনকে আবার বাসার থেকে একটা টিভি দিল আমাকে, টিভিটা নিতে আসলাম। এটা স্বামী প্লাস আমি 2 জনে আসি, এসে এটা নিয়ে গেলাম। তা আমার বিয়ে হলো 16 তারিখে, আর আমার পরীক্ষা হচ্ছে 20 তারিখে। তখন আমরা 2 জন যাই পরীক্ষা দিতে। আমি পরীক্ষাটা ঠিক মতন দিই, কিন্তু ও 2টা পরীক্ষা দিয়ে আর দেয় না। একবার যে আমাদের এইভাবে সংসার চলতে থাকে। প্রায় 1 মাস 1.5 মাস পর আমার শ্বশুর বাড়ির থেকে লোক আসে। কে কে আসে? এটা হচ্ছে ওর চাচাতো বোন, চাচাতো ভাই, ওর নিজের ভাই, নিজের বোন, আর ছোট বোনের আবার একটা বাচ্চা, তাকে নিয়ে আসে। ওর ছোট বোন আবার ওকে ফোন দিয়ে বলে যে তোমার জন্য না একটা ড্রেস বানিয়ে নিয়ে আসতেছে। তো ও শুধুমাত্র বিয়েতে আমাকে একটা শুধু শাড়ি দিছে, আর কিচ্ছুই দেয়নি। এক পর্যায়ে আমার নোটা আসলে ওরা থাকে, আমি রান্না বান্না করে আয়োজন করে ওদের আপ্যায়ন করে, এদিকে বলতেছে যে ভাবি তোমার জন্য একটা জামা নিয়ে আসছি। আমি বলছি, জামাটা আমাকে দেখায়। তা জামাটা ছিল এরকম যে আগের দিনে যে শাড়িগুলা ছিল না, ওই যে কাতান শাড়িটা কেটে একটা জামা, শুধু একটা কামিজ বানিয়ে নিয়ে আসছে আমার জন্য। এখানে নাই সালোয়ার নাই ওড়না, কোনোটাই নেই, শুধু শাড়ি কেটে নিয়ে আসছে। এটা আমাদের পরার অভ্যাস আসলে নেই কখনো। তা আমি শুধু বললাম কি যে তুমি কষ্ট করে এটা আনছো কেন? আসলে তো আমি সামনে এবং পিছনে গলাটা পরি না কখনো, এটা শুধু বললাম। আমি সব পরি পিছনের দিক দিয়ে একটু উঠাইয়ে, কলার থাকে বা এমনি উঠাই দিয়ে পরি, আমি পিছনে করে গলা ব্যবহার করি না। তাই আমি এতভাবে বলিনি, আমি শুধু বলছি তুমি কষ্ট করে আনছো কেন? আমি তো আসলে পিছনে গলাটা পরি না, শাড়ি কেটে আনছি, এটাও আমি তাকে বলি নাই। না বললে পর্যন্ত ও চলে যাওয়ার পর ওর ভাইকে ফোন দিচ্ছে, ফোন দিয়ে বলতেছে যে যেরকম মনে করছিলাম ভাবি হয়তো সেরকম না। এটা যখন বলছে তখন আমার স্বামী তখন আমার সঙ্গে এই নিয়ে কথা কাটাকাটি করছে। আপনার সঙ্গে পারিবারিক ভাবে বিরোধের প্রথম পর্বে রয়েছে, এটা হচ্ছে একেবারে ননদের কথা শুনে। হ্যাঁ, জিনিসটা কিন্তু আমি রেখে দিছি। তারপরে তুমি কেন এই কথাটা বললা? ও তো খুব মাইন্ডে নিচ্ছে। আমি তো তাকে কিছু হাট করার মতন কিছুই বলি নাই, আমি তো শুধু জাস্ট এটা বলছি। আমি বলছি যে দরকার কি ছিল ছোট মানুষ আনার জন্য, আমার জন্য একটা গোলাপ ফুল নিয়ে আসতো আমার জন্য, এটা বলছি। এটা বলার পর এক পর্যায়ে আবার একটা থাপ্পড় মারে আর কি মুখে। প্রথম এটা বিয়ের 1-1.5 মাস পরে আমার প্রথমে একটা থাপ্পড় মারে, নিজের বোনের কথা শুনে। হ্যাঁ, তারপর মারলে পরে জিনিসটা আমার খুব খারাপ লাগে। কান্নাকাটি করার পর বলি যে দেখো আমাদের কিন্তু শাড়ি কেটে জামা পরার অভ্যাসটা নেই কখনো, কারণ আমি কখনো কোনো অভাবে মানুষ হইনি। এটা শুধু আমি তাকে বললাম। এভাবে যেতে থাকে। আমার বিয়ের 21 দিন পরে আমার শ্বশুর মারা যায়। শ্বশুরের আবার বুকে পেইন ছিল প্রচন্ড। আমার শ্বশুর মারা যাওয়ার পরে ফোন আসো এখান থেকে, তখন আমরা যাই আর যাওয়ার পরে উনি যখন মারা যান
তখন আমাকে প্রথমেই নিয়ে যায় শ্বশুরবাড়ি। ওইটা ওকে। আমাকে উঠাই দেওয়ার কথা ছিল, আর উঠানো হয়নি। পরে প্রথম আমাকে শ্বশুরবাড়ি নিয়ে যায়, তখন তো আমার শ্বশুর মারা গেছেন আর কি। জি। তো সেই অবস্থা আমি যাই, তো ওইখানের ভাষাটার সাথে আসলে আমি বুঝি না, ওটা ভাষা একটু অন্যরকম ছিল। যেরকম অনেকে একে মরা বাড়ি, আর দ্বিতীয়ত নতুন বউ, ওরা অনেক লোকজন আসে দেখতে আমাকে। দেখলে কেউ এসে কোনে জি কোনে বউ বলে, তা আমি বলি কি বলে এটা, আমি কখনো এই ধরনের ভাষা শুনি নাই। আসলে আমি খুব চুপ করে বসে থাকি, যেহেতু আমি কথা বুঝি না, কিছুই বুঝি না। আর যেহেতু একটা নতুন পরিবেশে আসছে, আমি বুঝি না, চুপচাপ করে থাকি। এবার যায়, পরে আমরা 7 দিন পরে চলে আসি। তখন আবার আমরা একসঙ্গে একটা জব করতাম। ওকে। এটা ছিল সেনা শপিং মল। ও ওখানে জব করতো, আমিও করতাম। ও ছিল পজে, আমি ছিলাম সার্ভিস সেকশনে, দুজনে এখানে জব করতাম। এভাবে আমাদের সংসার ভালোই যায় আর কি, চলতে থাকে। এই চটটা খাওয়ার পরেও হ্যাঁ, না আমি না কিছু মনে করি না, ও যাই করুক না, আমি কিছু মনে করি না। ওকে। কারণ ওর প্রতি যে আমার একটা গভীর ভালোবাসা ছিল, এর জন্য আমি কিছু মনে করি না। এভাবে আমাদের সংসার যেতে থাকে। তো যেহেতু কোয়ার্টার বাসা থাকা আমার অভ্যাস নেই কখনো, যেহেতু দুজনের সামান্য স্যালারি পেতো, আমার সংসার চলতে একটু সমস্যা হয়ে যেত। তা আমি মাঝে মাঝে আমার ভাইকে ফোন দিলে আমার ভাই টাকা দিয়ে আসতো আমাকে। তা ওই দিনকে ওই রকমই হয়েছে। আমার ভাইকে ফোন দিয়েছেন, আমার ভাই বলছে কি ঠিক আছে তুমি নিচে নেমে এসে টাকাটা নিয়ে যাও। তো দুপুরের সময় আমি রান্না চড়াইছি, রান্নাটা রেখে আমি গেছি। আর একদিকে অন্য একটা মহিলা আমার রান্নাটা রেখে চুলাটা নিয়ে গেছে আর কি, নিয়ে রান্না শুরু করছে। মানে কি একজনের জিনিসটা আরেকজন টানাটানি করে ব্যাপারটা? না, চুলাটা কোয়ার্টার বাসা ছিল, তো অনেকগুলা 4টা চুলা, দেখা যাচ্ছে 5-7টা ফ্যামিলি রান্না। সেটাই তো বলছি যে একজনের চুলা আরেকজন রান্না করে এবং টানা হেঁচড়া হয় একটা। হ্যাঁ, তো দেখা যাচ্ছে আমি তো নিচে গেছি টাকা আনতে, আমার ভাইয়ের সঙ্গে দেখা করতে, আমার চুলাটা উনি রান্না করতেছে, আমি কিন্তু রান্নাটা শেষ করে পারিনি। তখন একবার যে এটা নিয়ে উনি কথা কাটাকাটি হয়েছে। তো আমার হাজবেন্ড স্বামী তখন এটা না শুনে না যাচাই করে একবার যাবার খুব মারে। আপনার হাজবেন্ড মারে? কাকে? আমাকে। যে কেন তুমি কথা বলতে গেলা এই চুলার ব্যাপারগুলো নিয়ে? হ্যাঁ, ও বললো ওর কথা হচ্ছে তুমি কেন কথা বলতে গেলা, সে যাই করুক তুমি কেন কথা বলতে গেল। তা আমি বললাম আমার রান্নাটা যেহেতু আমি রান্না করতেছি, সে কেন এই করে রাখবে। ওর কথা হচ্ছে তুমি কেন কথা বলতে গেলা তাদের সঙ্গে, এটা হচ্ছে আমার অপরাধ। আর একদিনও এরকম ওই চুলা নিয়ে এরকম হয়েছে, আমি রান্না করতেছি, তা একটা জায়গা পরিষ্কার করে এক মহিলা আমার রান্নার উপর দিয়ে একটা যে কাপড়, মানে ঘরটার মোছা যে কাপড়টা, ওটা রেখে ওখানে গিরিল ছিল, গিরিলে রাখতে যায়। তো এটা আমি বললাম যে আপনি নিচে রাখেন, এটা পরে আমি রেখে দেবো। এক পর্যায়ে মহিলা খুব চিৎকার চেঁচামেচি করে ওঠে। এটা আবার স্বামী শুনতে পায়, শুনতে যাওয়ার পরে এদিকে ওদিনকে আমার প্রচন্ড মারলে পরে পাশে ছিল আর এক লোক, সে ছিল একটি হিন্দু। সে আবার বললো কি যে আপনি যে আপনার বউকে পিটাচ্ছেন, যাকে নিয়ে কথা কাটাকাটি হয়েছে, দেখেন তো তার হাজবেন্ড তাকে কিছু বলছে না, তো তাকে কিছু বলছে না, তা আপনি কেন একে মারছেন, অন্যায় তো ওই মহিলার, আপনি মারলেন। ওর কথা হচ্ছে ও কথা বলতে কেন গেল, ও কিচ্ছু বলবে না, ও যে যা বলুক। এক ধরনের মানে স্বৈরাচারী আচরণ তার মধ্যে দেখতে পাচ্ছি। ও হচ্ছে একটু একরুকা টাইপের, কেউ কিছু বললে ওর মাইন্ডে লাগে, অল্পতে আপসেট হয়ে যায়, এমন একটা ব্যক্তি আর কি। প্রিয় শ্রোতা, আমরা কিন্তু গল্পের একটা মোড়ে এসে দাঁড়িয়েছি। আমরা যে মানুষটিকে চিনতাম, শামীমকে, যে শামীমটাকে চিনতাম, সেই শামীম কিন্তু ধীরে ধীরে বদলে যাচ্ছে। এবং এই বদলানো মানুষটি শেষ পর্যন্ত কতটা ভয়াবহ করতে পারে একজন মানুষের জীবনকে, সেটা আপনারা আজকে মুক্তার জীবনের গল্পের একেবারে শেষ পর্যন্ত থাকলেই বুঝবেন। তারপরে ওইটা এই রান্নাটা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আমার হাজবেন্ড আমাকে মারে আর কি। পরে ওইটা আবার আমার ভাইকে জানানো হয়, আমার বড় ভাইকে জানানো হয়। কে জানায় এটা? এটা হ্যাঁ জানাই, পরে আমিও জানাই। মানে এসব ঘটনা আসলে চাপা থাকে না, কোনো না কোনো ভাবে জেনে যায়। এটা ফোনের মাধ্যমে জানানো হয় ভাইকে। ভাই আসে বাসায়, আসার পরে তারপরে আমার ভাই ও বলে কি যে তুমি কেন কথা বললা, এই কারণে মারছে। তা আমার ভাই শেষ পর্যন্ত এটা মিউচুয়াল করে দিয়ে চলে যায়। তারপরে আমি কখনো তার প্রতি রাগ করে থাকতে পারি না, যেহেতু সে আমার হাজবেন্ড। আপনার জীবনে কি উনি প্রথম পুরুষ ছিলেন? হ্যাঁ, এটাই ভাবি যে সে আমার স্বামী। আর এখন যতই আমি চলি না কেন সমাজে, আমার কিন্তু ওই পরিচয় নিয়ে চলতে হবে, যেহেতু সে আমার স্বামী। আমি বাপের বাড়ির পরিচয় দিয়ে বেশি একটা চলতে পারবো না, এটা আমি মনে করি। আবার তাকেও এই কথাটা বলি। তো একবার যেভাবে আমাদের আবার হাসি খুশি সংসারে চলে সবসময়ের জন্য, যেতে যেতে আমার পরীক্ষার রেজাল্ট দেয়, তখন আমি পাশ করি আর কি। আমার ফাইনাল পরীক্ষার জন্য আবার প্রস্তুতি নিতে থাকি। তো এক পর্যায়ে আমার এই ছোট ননদ, যে ননদের কথা শুনে আমাকে প্রথম গায়ে হাত তুলে, তার পরামর্শেও আমাকে সিলেট নিয়ে চিন্তা ভাবনা করে
যেতাম। সিলেট কি ওদের ওদের নিজেদের বাড়ি? না, ওখানে ভাড়া বাসা থাকতো। ও বাড়ি তো সাতকে পড়ছে, আচ্ছা, সুনামগঞ্জ। সিলেট থেকে আরো 1-1.5 ঘন্টা লাগে যেতে। ওটা হচ্ছে ওদের নিজেদের বাড়ি, তাই তো? হ্যাঁ, তো ওইখানে চিন্তা ভাবনা করে তাও বলে কি ঠিক আছে এখানে ভাবিকে একটা জব দিয়ে নিয়ে আসি। আচ্ছা, তখন আমাকে একটা জব দেয় মার্কেটিং অফিসারে। মানে সিলেটে? হ্যাঁ, ওকে, এটার ভিতরে চাকরিটা ছিল জিমনেশিয়ান, মেয়েদের জন্য। মেয়েদের এটা- জিমনেশিয়াম। হ্যাঁ, এটা জাস্ট মার্কেটিং এর কাজটা আমাকে করতে হবে। ওকে, তো এক পর্যায়ে এরকম আমার এই ঢাকার চাকরিটাও আছে, আর এই জন্য এটার জন্য ইন্টারভিউ দিতে আমাকে সিলেট যেতে হলো। হুম হুম, তা ও আমাদের রাত্রে আমাকে গাড়িতে উঠায় দেয়, আমি একা একা চলে যাই, আমি চিনি না। তারপরে চলে যায়, চলে যাওয়ার পর আমার ননদের হাজবেন্ড আমাকে রিসিভ করে নিয়ে যায় বাসায়। তো আমি ইন্টারভিউ দিয়ে আবার রাত্রে ব্যাক করি, দিনটুকু থেকে চলে আসি রাত্রে। চলে আসার পর ওইখানে আমার চাকরিটা হয়ে যায়, হয়ে যাওয়ার পর এখন আমাকে জয়েন করতে বলে। জি, আর যে জয়েন করার জন্য ওখান থেকে তারা দিচ্ছে, আর এখান থেকে শপিং মলের ওখান থেকে আমাকে ছাড়বে না। হুম হুম হুম, তাই চাকরির টাকাটা আমি পেতাম, যে টাকাটা পেতাম সম্পূর্ণ টাকা ওকে ধরে দিয়ে দিতাম। আমি একটা টাকা আমার কাছে রাখতাম না কখনো। হাজবেন্ডকে দিয়ে দিতেন? হ্যাঁ, ওকে দিতাম। যেতে থাকে তাই ওদিক দিয়ে তারা দেয় জয়েন করার জন্য, আর এদিক দিয়ে আবার ছাড়বে না। আর এটার আবার উদ্বোধনী অনুষ্ঠান হবে, হুম হুম, এটার জন্য অনেক লোক ইনভাইট করা হয়েছে, দেশের বাইরে। এখন ওখানে যেতে হবে আমাকে। আর একবার আমি ওখানে আবার গেলাম, যার পরে রাত্রে যাই, আবার দিনে চলে এসে অনুষ্ঠানে অ্যাটেন্ড করে চলে আসি। ওকে, ওদের ইচ্ছা ছিল এটা ভিডিও করে মানে লন্ডনে এটা চালাবে আর কি, বাংলা যে টিভিটা আছে জি, বাংলা টিভিতে এটা প্রচার করে। কি ভিডিও করবে? এটা এই যে জিমনেশিয়ানের এইটা। আচ্ছা আচ্ছা, তাই এইভাবে আমি চলে আসলাম। ও চিন্তা করলো যে তোমাকে ওখানে জব করার জন্য ডাকতেছে, তো তুমি চলে যাও, আমি কিছুদিন পর এটা ছেড়ে দিয়ে চলে আসবো। তো ও আমাকে পাঠায় দেয়, আমি চলে যাই সিলেট, যে আমি এটা জয়েন মানে করি। আপনার হাজবেন্ড থেকে গেল ঢাকাতে আর হ্যাঁ, আপনি চলে আমি গেলেন যাই। সিলেটে? আমি চলে যাই, কিন্তু আমার ননদের বাসায় আমি উঠি। তো ওখানে কোন ননদ? যে ননদ কি আপনাকে হ্যাঁ হ্যাঁ, মানে গায়ে হাত তোলে যার কারণে। সেই ননদের বাসাতে আপনি চলে হ্যাঁ, গেলেন? সেইবারের সাথে হলো যে অনেকগুলো রুম নেওয়া হলো, যে বাবিও টাকা পয়সা দিবে আর আমরাও দিব। ওকে, এভাবে চলে থাকে। তাই এখানে আমি জব করতে থাকি। ননদও ওইখানে আবার জব করে, হুম, ও রিসিপশনের জব করে, আর আমাকে মার্কেটিং অফিসারে দেয়। একই একই প্রতিষ্ঠানে? হ্যাঁ, একই প্রতিষ্ঠানে। তো ওইখানে যে ম্যানেজার ছিল, ম্যানেজারটা আবার কথাবার্তা আমার ভালো লাগতো কেন না। ভালো লাগতো না? ভালো লাগতো না, সে অন্য অ্যাঙ্গেলের কথাবার্তা বলতো, যেটা আমার খারাপ লাগতো কি শুনে। ধরনের? যেমন আপনি ঢাকার ওদিকে, আমি ঢাকার ওদিকে, আপনি আমাকে সময় দেবেন, আমরা ঘুরতে যাবো, অমুক তমুক, এগুলা। তো ওকে, এগুলো আমার বুঝতে খুব পেরেছি। খারাপ লাগতো। হুম হুম, তাই এদিকে এখানে যেতে হবে এমনি ভাবে, সাধারণ মানুষ যেভাবে চলাফেরা করে ওভাবে যেতে হবে, সাধারণ মেয়েরা যেভাবে চলে, যেমন মাথায় কাপড় থাকবে না এরকম যেতে হবে। আবার এদিক দিয়ে আমার বাসার থেকে চাপ আসে, তুমি কেন মাথায় কাপড় ছাড়া যাও, এইভাবে চলো, ওখানে ঘিরে ঘিরে যাবা, বুরকা পরে যাবা। Okay, দুই দিক দিয়ে বিপদে পড়ে আসছে। রাইট, দিস ইজ দ্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট, প্রিয় শ্রোতা। ও যেটার কথা বলছে যে এক ধরনের হিজাব, যে হিজাবটা আসলে মেনটেন করতে বলছে ফ্যামিলি থেকে, আবার যখন ও প্রতিষ্ঠানে যাচ্ছে জব করার জন্য, সেখানকার পরিবেশ বলছে যে, এবং তাদের যে ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা বলছে যে না, এইভাবে এখানে কাজ করা চলবে না। আমার মনে হয় যে অনেক মেয়েই এই ধরনের ডিফিকাল্টি ফেস করেন। যাই হোক, তারপর? তো এটা নিয়ে আমার শাশুড়ির এক পর্যায়ে খুব খুঁতখুঁতে ভাব একটা, হুম হুম, মানে কেন ঘরের বউ এভাবে যাবে, হ্যান তেন, উনি জিনিসটা খুব ভালো চোখে দেখে না। তা এই বিষয়টা নিয়ে ওনার মেয়েদের সঙ্গে আলাপ টালাপ করে, কিন্তু আমি কিচ্ছু বলি না, চুপচাপ আপনার থাকি। হাজবেন্ড কি বলতো? আমার হাজবেন্ডের এই বিষয় নিয়ে কোনো সময়ই ছিল না, বাধা ছিল না। মানে তুমি যেভাবে খুশি যাও? না, এভাবে চলা, কিন্তু একটু ওর ইচ্ছা যে তুমি এমন ভাবে চলাফেরা করো না যাতে লোকে খারাপ বলে। আচ্ছা, মানুষ কখনো তোমাকে খারাপ বলে আমি চাই না। না কিন্তু এই যে মাথায় ঘোমটা দেয়া না, এক এটা ধরনের- সে পছন্দ করে বেশি। আচ্ছা আচ্ছা, এটা তার ভিতরও কাজ করে যে তুমি এমনি কেন যাও। মানে সেও চাইতো যে আপনি কিন্তু হিসাব করুন? ও তখন আমাকে সে কথাটা বলিনি কখনো, ওকে, তারপর? এটা বলিনি। তো এভাবে যায়, চলতে থাকে, জবটা করি। কিন্তু ওই ম্যানেজারের সঙ্গে এরকম প্রায় আমাকে যখন বলে, তা জিনিসটা আমার খুব খারাপ লাগবে এক পর্যায়ে। তারপরে ম্যানেজারের সঙ্গে একদিন আমার কথা কাটাকাটি হয়। ওকে, আমার ননদ প্রতিদিনই দেরি করে যেত, ওর টাইম ছিল 7টায় যেত, যেহেতু সকালবেলা ওরা রিসেপশনে কাজ করে, ওদের যেতে হতো তাড়াতাড়ি করে। জি, তারা তাড়াতাড়ি করে যেত, ও প্রতিদিন দেরি করে যেত, 10টা বেজে যেত। তো একদিন আমাকে বলছে, ওরা জানতো যে আমরা ননদ ভাবি, তো একদিন আমাকে বলতেছে আপনার ননদ এরকম দেরি করে আসে, আপনি বলে দেন যেন এরকম আর না আসে অফিসে। হুম, হুম, তো এখানে বললে, তো আমি তাকে জানালে পরে তো বলছে ঠিক আছে আমি যাব না। তো ওটা রিজাইন দিয়ে দেয়। রিজাইন দিয়ে দিল, চলে গেলে পরে ওই জিনিসটা আমার, আবার যে দেবরটা ছিল, আমার একটা দেবর ছিল, সে মাইন্ডে না জিনিসটা, ম্যানেজার কেন এরকম করলো। আর আমার দেবরের ওইখানে চাকরি হওয়ার কথা ছিল, কিন্তু ম্যানেজারের কারণে চাকরিটা হয়নি তার। ওকে, এটা তার একটা রাগ ছিল ম্যানেজারের প্রতি। তো এই ম্যানেজার আমাকে যখন এইসব ইঙ্গিত করতো, তখন আমি একদিন চিন্তা করলাম ম্যানেজার তো খারাপ, ওরা একটা মাইর দেওয়া উচিত,
এরকম চিন্তা করলাম এখানে যে অফিসের বাইরে ওর একটা জাস্ট একটা থাপ্পড় দেওয়া উচিত, কেন ও এরকম বলবে। তারপর দেওয়ার বললো কি যে ভাবি তুমি এটি চিন্তা করো না, দেখি আমি কি করা যায়। এরকম কথাবার্তা হলে পরে আমি অফিসে যাবে রিজাইনটা দিয়ে আসি। হ্যাঁ আমি দিয়ে আসি। যাই না, এক সপ্তাহ না গেলে এমডি আমাকে সরাসরি ফোন দেয় যে আপনি কোথায়। আমি বলছি যে বাসায়। তা বলছে আপনি এক্ষুনি আসেন, আপনার সঙ্গে আমার কথা আছে। তা আমি যাই, আমার ননদকে নিয়ে যাই। যাওয়ার পর এমডি স্যার প্লাস চেয়ারম্যান স্যার আমাদের সঙ্গে কথা বলে, দুইজনে আমাদের সঙ্গে কথা বলেন যে আপনার কার পারমিশনে আপনারা রিজাইন দিয়ে গেলেন, চাকরিতে নিয়োগ তো আমরা দিচ্ছি আপনাদের, কেন নিয়োগ দিলেন। তা আমার ননদের কথা বলে তুমি আবার জয়েন করো, আর আপনি তো জয়েন করবেন, আপনার যদি কোনো কথা বলার থাকে যে আপনি আমার রুমে এসে কথাগুলো শেয়ার করবেন। এই কথাটা আমি ভালোভাবে নিইনি আর কি, এটা আমার কেমন কেমন লাগছে, কেন অফিসিয়াল ভাবে তো কথাটা বলতে পারি, যেহেতু অফিসিয়াল কেন রুমে আমি কেন যাবো না। যে জিনিসটা আমি বাসায় যে এটা বললাম, বলার পরে আমার দেবরটা খুব মাইন্ডে নেছে জিনিসটা, কেন এমডি বাসায় যেতে বলবে। তো এভাবে তো স্বামী তো ঢাকায়, এদিক দিয়ে আমার দেবর আবার অ্যাডিক্টেড ছিল, ও আমার নেশা করতো। আর এদিক দিয়ে স্বামী চিন্তা করলো যে ঠিক আছে, মানে তখন ও অ্যাডিক্টেড বেশি রকম নেশা করতো, গাঁজা খাইতো, দেখা যাচ্ছে মদ খাইতো, এগুলা খাইতো, ঘুমের ট্যাবলেট খাইতো, এগুলা খাইতো আর কি। তখন চিন্তা করলো, স্বামী চিন্তা করলো যে ওকে ভালো করতে হলে আমার ওইখানে চলে আসতে হবে, সিলেটে আমারও চলে আসতে হবে। আর এদিক দিয়ে এমডি স্যার যেহেতু এই কথা বললো, তা আমরা আবার অফিসে যাই। যখন আবার জয়েন করছে আমার ননদ, তখন ম্যানেজারের সাথে আমার ননদের এক পর্যায়ে কথা কাটাকাটি যে আপনি কার অনুমতি নিয়ে অফিসে আবার জয়েন করছেন। তখন ও বলছে আমাকে তো এমডি স্যার চেয়ারম্যান স্যার বলছে, কি এমডি স্যার চেয়ারম্যান স্যার বললেই কি আপনি আসবেন না, আমি আপনাকে পারমিশন দিছি নাকি। যখন ম্যানেজারের কথা বললো, তখন এটা এমডি স্যারের কাছে আবার বলা হলো। ম্যানেজারের আবার অনেক মানে চারিত্রিক দিক দিয়ে একটু খারাপ ছিল। ওইখানে জিমনেশিয়ানের যারা মেয়েগুলা ছিল ইন্সট্রাক্টর, তাদের নিয়ে আর কি। ও ম্যানেজার থাকতো আবার উপরে, এটা ছিল 5-6 তলা, তো তার উপরে ছিল একটা রুম, সেই রুমে থাকতো, ওইখানে নেমে এদের নিয়ে সময় কাটাইতো। তাই এটা এমডি স্যার এটা খোঁজ খবর নিয়ে জানতে পারে, এক পর্যায়ে ম্যানেজার আমার সামনে অপমান করে না করে দেয় চাকরির থেকে। তাই এটা ম্যানেজার আবার খুব রাগ করে, অফিসিয়াল যত লোক ছিল ম্যানেজার হাত করে, এটা সবাই জোট হয়ে যায় যে আমরা কেউ চাকরি করবো না। তা একবার যে আমার দেবর ওই ম্যানেজারে মারার চিন্তা ভাবনা করলো, তা ও বন্ধু টন্ধু ম্যানেজ করলো। তা আমি বলছি কি যে তুমি ম্যানেজারের গায়ে হাত দিও না, এই কারণে যেহেতু আমি আবার জয়েন করছি, আর যেহেতু আমার ননদের নাম ছিল আফসানা, ও জয়েন করছে, তুমি এটা নিয়ে সিনকেটার করো না। তখন ও চিন্তা করলো না ভাবি ঠিক আছে, আমরা কিছু বলবো না। তা ওদিনকে আমরা সবাই মানে অফিসিয়াল ভাবে স্যালারিটা দেওয়া হয়েছে। তা আমাকে রাত্রে জিজ্ঞেস করলো কি যে ভাবি আপনাদের স্যালারি দিচ্ছে, আমি হ্যাঁ আমাদের স্যালারিটা দেওয়া শেষ। এর আগে আমি স্যালারিটা যখন বাসায় নিয়ে আসতাম, আমার শাশুড়িটা আমি বাসায় যে ওয়েট করতে পারতাম না, 5 মিনিট টেস্ট নিতে পারতাম না। আমার শাশুড়ি এসে আমাকে বলতো যে তুমি বেতন পাইছো নাকি, ওটা দাও, বাসা ভাড়া দিতে হবে। এভাবে আমি ওইখানে 2 মাস জব করি আর কি। এদিকে আমার দেবর এটা জানতে পারে, আমাকে যখন জিজ্ঞেস করলো যে স্যালারি দিচ্ছে, আমি বলছি হ্যাঁ। তো সকালবেলা ওর বন্ধুদের নিয়ে আমার ননদ তো অফিসে চলে গেছে, বন্ধুদের নিয়ে 3 জন বন্ধু নিয়ে চলে গেছে। ম্যানেজারের রুমটা আবার আমি কখনো দেখি নাই, চিনি না, এটা লোকেশন আবার দিয়ে দিয়েছে। আমার যে ননদটা ছিল ও বলছে যে ম্যানেজার উপরে থাকে, আর নুনদেটা বলছে উপরে থাকে, আমি জানি। হয়তো কি করছে আমি জানি না, রুমের মধ্যে যে ম্যানেজারের হাতটা বেঁধে মাইটটা দিছে। মাইটটা দিয়ে ম্যানেজারের যা যা ছিল এখানে, যে স্যালারি পাইছে আর মোবাইল টোবাইল এগুলা নিয়ে গেছে আর কি। নিয়ে যেয়ে বন্ধুদের মধ্যে ভাগ বাটোয়ারা করে ওই ধরনের নেশা করে আর কি আপনার দেবর। তো এক পর্যায়ে আমরা অফিসে এটা নিয়ে সিনকেটরে এগুলা ম্যানেজারে কেন মারলো আমার প্রতিষ্ঠানের মধ্যে, এমডি খুব রেগে যায়, এখানে পুলিশ আনায়। পুলিশ আসার পরে এটা নিয়ে খুব বাড়াবাড়ি এক পর্যায়ে হয়। পরে আমাদের মোবাইল গুলো ওরা নিয়ে নেয়, এমডির লোকজন আমার প্লাস আমার ননদের মোবাইল গুলা নিয়ে নেয়। যেহেতু ম্যানেজারের 2টা মোবাইল ছিল, তার 2টা খোয়া গেছে বিদায় আমাদের 2টা নিয়ে নেয়। আর এখানে কথা হয় যে আপনার ওকে হাজির করে টাকাটা দিবেন, বাস আমরা কিছু করব না, এমন কথাবার্তা হয়। তা এরকম চলতে থাকে, বাসায় নিয়ে একটা খুব খারাপ অবস্থা। স্বামী আবার এদিনকে রাত্রে আসে, দিনটুকে থেকে আবার রাত্রে চলে যায় ঢাকার থেকে। তা ওই সংবাদ শোনা পরে ও আবার রাত্রে রওনা দেয়, ও থাকার পর আমি ওকে ফোন দেয় যে বাসায় যদি পুলিশ টুলিশ যায় তুমি বাসায় থেকো না, ছাদের উপর চলে যাও। তখন ও ছাদের উপর যেয়ে দাঁড়ায় থাকে, আর এই পর্যায়ে পুলিশ যে পায় না আমার দেবরকে, ও চলে যায় অন্য জায়গায়, নিয়ে দেবরকে হাজির করতে হবে, নাহলে সমস্যা হয়ে যাবে। আমাকে দিয়ে ফোন দেয় স্বামী যে তুমি বলো, তুমি যদি বলো তাহলে বাসায় ফিরে আসবে। এটা বলার পর তো আমি ওকে ফোন দিলাম যে তুমি কোথায় আছো, চলে আসো বাসায়, এসে টাকাটা দাও, নাহলে আমার পর একটা চাপ সৃষ্টি হবে।
পরে বলছি যে ভাবি আমি অমুক জায়গায় আছি, তো আমি বলছি তোমার সঙ্গে আমি দেখা করব। তো বলতেছে যে ঠিক আছে আসেন। তা কাকে নিয়ে আসতেছেন? আমি বললাম আমি আর আফসানাকে নিয়ে আসি। তারপর আমরা সিলেট মার্কেটের একটা রেস্টুরেন্টে যাই। যে ও পিছিয়ে পিছিয়ে ও আসে, আসার পর ওর ভাইয়া পিছনের থেকে যে ওকে ধরে এভাবে বাসায় আমি নিয়ে আসি। কিন্তু ওর কথা বলার পরিস্থিতি ছিল না, এমন নেশা করছে। পরে বাসায় নিয়ে আসার এক পর্যায়ে কিছু টাকা পয়সা দিয়ে দেয় এখান থেকে, ওই টাকাটা আমরা আবার অফিসিয়াল ভাবে দিয়ে দেই। ও বাসার থেকে আবার বেরোয় যায়। আপনার দেবরের জীবনের গল্প বলছেন আপনি? না না না, এখানে জড়িত আছে, আপনার সাথে জড়িত আছে। হ্যাঁ। ওকে, তারপর? না, তারপরে এখানে যখন বেরোয় যাবে, আবার বেরোয় যাওয়ার পর আমরা বলতেছে আমাকে যেতে দাও, আমি আবার 1 ঘন্টা পর চলে আসবো। চলে যাবে, তো আমি বলছি তুমি যেও না, থাকো। ওকে আমি বললাম শামীমকে ওকে আমাদের রুমে শোয়াই দাও, ও ঘুমাই গেলে সব ঠিক হয়ে যাবে। তো ওরা বললো কি যে না আমার কাছে টাকা নেই, তুমি 200 টাকা দাও, ভাইয়া 200 টাকা দাও। তো আমার শাশুড়িকে বললো 200 টাকা দিলে ও চলে গেল। পরের দিনকে অনেক দূরে একজনের মোটরসাইকেল নিয়ে গেছে, ওটা নিয়ে যায় ও অ্যাক্সিডেন্ট করে। এদিকে এটা সাল ছিল 2009 আর কি। ও অ্যাক্সিডেন্ট করে পানির মধ্যে পড়ে যায় আর কি। লোকজন ওকে উঠানোর পরে পুলিশে এটা করে, তখন মোবাইল থেকে ও সিমটা নিয়ে ফোন দিয়ে ওর ভাইয়াকে জানায়, মানে ননদের হাজবেন্ড ওদেরকে জানানো হয়। এভাবে থাকে 1 সপ্তাহ ওকে আমরা ট্রিটমেন্ট করি, কিন্তু তার কোনো সেন্স ছিল না। পরে শুক্রবারে যে আর ফেব্রুয়ারি 20 তারিখে মারা যায় আপনার দেবরটা। ওই মারা গেলে পরে এই দায়টা আমার গাড়ি চাপ দিয়ে দেয় ওরা। আমার ননদটা বলে যে ওনার কারণে আমার ভাইটা মারা গেছে এটা বলে। আর আমার শ্বশুর যে মারা গেছে আমাদের বিয়ের 3 মাসের মাথার দিকে, তখন ওটা আমার গাড়ি চাপ দিয়ে দেয় আমার ননদটা। এই ননদটাই বলে কি যে ওনার কারণে আমার বাবা প্লাস আমার ভাই মারা গেছে। তা শামীম কখনো এই কথাটা বলে না যে ওর কারণে মারা গেছে। এইভাবে চলে। আর আমি 2 মাস জব করার পর আর করি না ওইখানে, যেহেতু এটা সিনক্রেট হলো আর জবটা হয় না। পরে শামীম সিলেটে চলে যায়। 1-1.5 মাস পরে যে ও একটা চাকরি নেয় একটা ক্লিনিকে চাকরি নেওয়ার পর সামান্য স্যালারি পায় আর কি, 4000 টাকার মতন পায়। তো ও দিয়ে তো কিছু করা সম্ভব না। তাই এইভাবে চলতে থাকে। কিন্তু আমার উঠতে বসতে আমার ননদ অনেক কথাবার্তা আমাকে শোনায়। তারপর আমার শাশুড়ি খুদ ধরতে থাকে, মানে আমার শাশুড়ি প্রথম দিক থেকে আমার মনে হয় মেনে নিতে পারেনি। এই কারণে যে আমি সিলেটের বাইরের মেয়ে, ওরা আবার সিলেটের বাইরে আত্মীয়তা করে না, খুব কম করে। এই জন্য আমাকে মন থেকে মেনে নিতে পারেনি। এরকম আমাকে বারে বারে বেশি কথা বলতে থাকে। আমি না ঘরে দরজাটা দিয়ে কাঁদতে থাকি, কিচ্ছু বলি না। কিছু না বলে আপনার হাজবেন্ডকে কখনো এগুলো বলেন? না না, ওকে আমি কখনো কিচ্ছু বলি না। কেন? ও বিশ্বাস করবে না, ওর কাছে ওর মা বোন ছাড়া জীবনে আপন কেউ নাই। ও বিশ্বাস করে তাদের। তাই এভাবে বলতে থাকে। দেখা যাচ্ছে আমি কতটুকুন খেলাম, যেগুলো বলা উচিত না, কতটুকুন খেলাম, এগুলা শামীমের কাছে আমার শাশুড়ি একদিন বলে বউ এরকম খেলো, এই কাজটা করে না, ওই কাজটা করে না। তা দেখা যাচ্ছে আমার ননদ প্লাস তার হাজবেন্ড এক রুমে ঘুমাই আছে, সকাল 10টা-11টা পর্যন্ত ঘুমাই আছে। তাদের রুমে তো আমি যেতে পারবো ওই সময়, তাদের রুমটা আমি ঝাড় দিতে পারতেছি না। তো এটা আমার দোষ হয়ে যায় যে কেন ঝাড় দিল না। তাদের যে বলে যে তারা হাজবেন্ড ঘুমায় আছে, আমি কেন যাবো রুমটা, এটা তারা বুঝে না। ছোট ছোট বিষয় প্রিয় শ্রোতা, কিন্তু এই ছোট ছোট বিষয়গুলো জীবনের জন্য কখনো কখনো অনেক বড় ধরনের দাগ কেটে যেতে পারে, যেগুলো আপনি শেষ পর্যায়ে গিয়ে বুঝতে পারবেন যে আসলে জীবনটা ধীরে ধীরে কতটা জটিল হয়ে যায় এইসব ছোট ছোট বিষয়গুলো জমতে। তারপরে এভাবে যেতে থাকে, এভাবে বিভিন্ন কথা বলার দেখা যাচ্ছে। সামান্য সরিষার তেল নিয়েও দেখা যাচ্ছে আমার ননদ আমাকে অনেক বেশি কথা বলে। তা আমি ঘরের ভিতরে কান্নাকাটি করি এই নিয়ে, কেন বলে। তখন আমার একটা ফুফু শাশুড়ি মেয়ে থাকে, ও আমার কান্না দেখে কাঁদে যে ভাবি তুমি তোমার যে এত বেশি কথা বলে আমার খুব খারাপ লাগে। ওকে আবার আমি খুব আদর করতাম। এভাবে চলতে থাকে। যার এক পর্যায়ে একদিন হয়েছে কি, শামীম তো চলে আসে সিলেটে, ও থাকে একটা প্রাইভেট ক্লিনিকে চাকরি করে। একদিন হয়েছে কি, এক ধরনের মাছ আনছে যেগুলো আমি খাই না, কখনো খাই না ছোটবেলা। আমি এবার একটু বেছে বেছে খাই। কি মাছ? এটা বাইন জাতীয়, বাইনটা আমি খাই না। বাইন গুথুম যেগুলা বলে, এগুলো আমি কখনো খাই না। কারো কাছে এটা খুব মজার, কারো কাছে এটা খুব এগুলা নিয়ে আসে, এগুলো দিয়ে ও 3-4 প্রো করে তরকারি রান্না করে, কিন্তু আমি খাইনি। তা আমার শাশুড়ি প্লাস আমার হাজবেন্ডকে খাবার দিয়ে আমি না আমার রুমে চলে গেছি। রুমে যে ভাতটা নিয়ে গেছি, ভাত নিয়ে যে আমি স্রেফ মরিচ আর পেঁয়াজ দিয়ে খাওয়া শুরু করছি। আমি কিছু বলি না, যেহেতু তার সামনে খেলে হয়তো তার খারাপ লাগতে পারে, এর জন্য আমি কিছু নিয়ে নি। শামীম বলতেছে যে মুক্তি কই গেল। ওরা আবার ও দেশে ভাষা বেটি বলতো মেয়েদেরকে। হ্যাঁ, ওরা বেটি বলতো, কিন্তু এটা এদিক দিয়ে কিন্তু খারাপ ভাষা, কিন্তু ওদের দিকে মেয়েদের বেটি বলতো বা পুরি বলতো। এক দেশের বুলি আরেক দেশের গালি, একটা কথাই আছে। পুরি বলে ডাকতো বা বেটি বলে ডাকতো। বেটি দেখে দেখলাম কই গেল। তা শামীম উঠে যায়, দেখে কি যে আমি ভাত খাইছি।
তা রাত্রে পুরি এরকম, ব্যাপারটা নিশ্চয়ই অনেক, এটা নিয়ে অনেক মজার জোকসও আছে। পুরি কিন্তু এক ধরনের খাবার, আপনার এটা নিশ্চয়ই আমি জানতে জানি, হোটেলে। হ্যাঁ, কিন্তু ওদের দেশে পুরিটা বেশি ব্যবহার করে, পুরি পোয়া, হ্যাঁ, ছেলেদেরকে পোয়া। এবং পুরি ওদের হোটেলগুলোতে গিয়ে মোটেও বলবেন না যে পুরি খাবো বা এরকম কিছু একটা। না, এখন তো আমি জানি, আগে তো ওগুলো জানতাম না। হ্যাঁ, অ্যাকশন এবং রিয়াকশন না, দুটোই হয়ে ওদের যাবে। কথাবার্তা অনেকে আমাদের এখান থেকে যদি কেউ গেছে কখনো বুঝতে পারে না, কথা বোঝে না, কিন্তু আমি তো সব বুঝি আস্তে জি, আস্তে। তারপর আমাকে বলে কি রাত্রে পানি গরম করে নিয়ে আসো যখন ঘুমোইতে যাবো তখন। তা আমাকে বলছে কেন, পানি গরম করে নিয়ে আসো, বলছি পানি গরম করে এনে দিছি মগে করে, এনে দেওয়ার পরে আমি বলছে হরলিক্সটা গুলাও। তো হরলিক্স গুলাইতে বলছে, আমি হরলিক্স গুলাইছি, গুলানোর পরে বলছে এটা খাও। তাই বলছি দেখো আমি তো গরম জিনিস যদি রাত্রে খাই আমার ঘুম এমনি কম, আমার ঘুম হবে না। Okay. তা আমাকে বলতেছে তোমার এটা খেতে হবে। তাই আমি বলছি দেখো আমি খাবো না, তো আমি রাত্রে এটা খাবো না, আমার তো পেট ভরা, এখন আমি কিচ্ছু খাবো না। তো এক পর্যায়ে তুমি খাবা না কেন? কে জোর করছে? আমার হাজবেন্ড। ওকে। কেন খাবা না এটা? আমি বলছি দেখো আমি রাত্রে যদি খাই আমার সারা রাত একটু ঘুমাইতে পারবো না। এটা বলার পর এক পর্যায়ে আমার একটা মুখে থাপ্পড় মারছে। থাপ্পড় মারার পরে কথায় না কথায় মানে খুব তুচ্ছ বিষয় নিয়ে গায়ে হাত হ্যাঁ, তুলতো। ওর একটা সমস্যা কি, ও একটু রাগী, কিন্তু ও আবার যে হাতটা বা হাত দিয়ে মারতো বেশি, বা হাতে প্রচন্ড শক্তি। এবার আমি বলছি তুমি আমার থাপ্পড় দিলে কি, আমি এটা খাবোই না। এটা বলার পরে কাপটা ধরে মানে ফেলে দিয়ে ভেঙে ফেলছে। পরে আমাকে 2-3টা থাপ্পড় দিলে। আমি বলছি দেখো এটা নিয়ে বাড়াবাড়ি করো না, আশেপাশে মা ওরা রয়েছে শুনতে পাবে। এটা বললে আমাকে আমার বাপ মা তুলে বকা দিয়ে ইচ্ছা মতন মার। আশেপাশে আমার শাশুড়ি ননদ টনদ আসছে, এটা না শুনে মিলে আমার শাশুড়ি বলে কেন বেটি কেন এত উচ্চস্বরে চিৎকার করে কেন, আর ননদ, আমার ননদটা শোনা নাই কিছু নেই, ও যে আমার মুখে গেছে মার নিয়ে গেছে, কি জিনিস সেটা? মার হাত নিয়ে গেছে আর কি মারার জন্য। আচ্ছা আচ্ছা। আমার এই ছোট ননদটা। উনি তো আপনার হাজবেন্ডের চেয়ে বয়সে ছোট ছিল না, আপনার হ্যাঁ, ননদ? দুইটা এই ননদ। ননদ আপনার গায়ে হাত তোলার জন্য গিয়েছে? হ্যাঁ, যে আমাকে বলতেছে শ্যাট আপ এরকম বলছে। বলার পরে এই জিনিসটা আমি কিছু বলিনি, আমি মারছে, প্রচন্ড ভাবে মারছে, আমার জায়গায় জায়গায় লাল হয়ে গেছে আর কি, মারির চোটে পরে আস্তে আস্তে ওটা কালো হয়ে গেছে। তা কালো হয়ে পরে এদিকে আমার দেবর 40 দিন যে একটা করা হয় না, মিলাদ দেয়, সেটার জন্য দেশের বাড়ি যেতে হবে। আমি তো তার সঙ্গে কথাবার্তা বলে স্বাভাবিক, কিন্তু বাড়িতে যা দেখে আমার মুখে দাগ, হাত পায়ে দাগ। তো ওরা জিজ্ঞেস করে ভাবি কি হয়েছে, আমার চাচা তো ননদ ওরা আমাকে খুব ভালো জানে, বাড়ির সবাই আমাকে খুব ভালো জানে। তা বলছে যে তোমার এখানে দাগ কেন? আমি বলছি কিচ্ছু না, এমনিতেই। তা আমি আর এটা বলি নাই। তা বাসায় এসে ওই জিনিসটা স্বামীর খুব লাগছে, যে আমি আমার বউকে মারছি, ব্যাস বলো কথা, তো তুই আমার ছোট বোন হয়ে কেন মার দিতে গেলি? ওই জিনিসটা ওই ধরছে, আমি তাকে কিচ্ছু বলিনি। তখন এটা ডেকে ওরা আমার শাশুড়িকে ডেকে বলছে আম্মা যে আমি মারছি, আফসানার তো উচিত হয়নি ওর গায়ে হাত তুলে যাওয়ার জন্য। তা আমার শাশুড়ি যে বুঝাইছে যে তোর তো আসলে জিনিসটা ভুল হয়েছে, তোর বড় বাবু তুই কেন গেছিস, তুই যে তোর বড় বাবুর কাছে ক্ষমা চা। তা বলতেছে আমি ক্ষমা চাইতে পারবো না। ও নুন যেটা আসছে, আসার পর নুনের ডেকে নিয়ে গেছে, এই তুমি এদিকে আসো, এটা আমার হাজবেন্ড, আমি যা বলবো তাই শুনবে, এটা বললো আর কি ওর হাজবেন্ডের কথা। তো এক পর্যায়ে কি বুঝাইছে ওর হাজবেন্ড প্লাস আমার শাশুড়ি কি বুঝাইছে, ওইটা যে ও যে আমার কাছে ক্ষমা চাবে না, এটার জন্য শামীম কাঁদছে, যে আমার ছোট বোন আজ আমার কথা শুনলো না, ও চোখ দিয়ে পানি বের করে ফেলছে, কাঁদছে শামীম। তারপরে তোমার বউ তোমাকে শিখাই দিছে কথাগুলো নাকি, আদৌ কিন্তু আমি কিছুই বলিনি তাকে। এটার জন্য পরে ও কি ভেবে বুঝানোর পরে আমার শাশুড়ি প্লাস নন্দ আমার কাছে ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার পর আমার শাশুড়ি বলছে যে ছোট মানুষ বুঝতে পারেনি, তুমি কিছু মনে করো না, তুমি ওর মাথায় হাত দিয়ে আদর করে দাও। আমি ঠিক সেটাই করলাম। করার পরে এটা নিয়ে এভাবে চলতে থাকে, কিন্তু আমার ননদ উঠতে বসতে আমাকে বিভিন্ন কথা শোনায়, আর আমার শাশুড়ি যে খাওয়ার খোটা দেয়, এটা সেটা করার পরে আমি চিন্তা ভাবনা করলাম যে আমি চলে যাবো এখান থেকে। স্বামীকে শুধু বললাম যে তুমি যদি ভালো চাকরি করতে পারো তাহলে আমি চলে যাই, চাকরি করে যদি আলাদা বাসা নিতে পারো তাহলে আমি আসবো, তাছাড়া আমি আসবো না। প্রিয় শ্রোতা, আমরা একটা বিষয় এখানে লক্ষ্য করলাম যে এমন একজন বাঙালি নারীকে আমরা পাচ্ছি একবারে শাশ্বত, বেশিরভাগ সময়ে যেটা আমরা দেখে থাকি, এটা কোনো হিন্দি সিরিয়ালের গল্প না, দিস ইজ রিয়েলিটি। এবং সে শিক্ষিতই হোক কিংবা মূর্খই হোক কিংবা অশিক্ষিতই হোক, যাই বলি না কেন, এই যে বউ শাশুড়ির যে দ্বন্দ্ব, এবং সেটা এক ধরনের বলা যেতে পারে যে ননদ থেকে শুরু করে হাজবেন্ড থেকে শুরু করে সবাই একটা এক পক্ষ হয়ে এই যে মেয়েদের উপরে কি বলা যেতে পারে ঘরের বউয়ের উপরে অত্যাচার, সেটা কিন্তু মানে ব্যতিক্রমী কোনো ঘটনা না। আপনি বাংলাদেশের গড়ে 10টা পরিবার সার্চ করে দেখেন আপনি মোটামুটি 8 থেকে 9টা পরিবারের একই কাহিনী আপনি খুঁজে পাবেন। যাই হোক, বরং না হওয়াটা একটু ব্যতিক্রম মনে হয়।
আমরা সেরকমই একজন নারীকে আজকে পেয়েছি, যিনি গৃহে বিভিন্ন ভাবে মানসিক এবং শারীরিক টর্চারের শিকার হচ্ছেন। আমরা জানি না যে শেষ পর্যন্ত আমরা কোথায় গিয়ে দাঁড়াবো। হ্যাঁ, তারপর কি হলো? তারপরে এটা বলার পরে চিন্তা ভাবনা, স্বামী বললো যে ঠিক আছে তোমাকে রেখে আসি ঢাকায়। পরে আমরা রাত্রে আসার জন্য প্রস্তুতি হয়েছি। তারপর আমার শাশুড়ি দিনকে স্বামীর কাছে আমার কাছে বেশ কিছু নালিশ করলো যে বেটি এই কাজ করে না, এই কাজটুকুন করে, আবার এইটুক করে না, বেটি এই কয় বেলা খায়, এতটুকুন করে খায়, এরকম ইত্যাদি ইত্যাদি কথা বললো, যেগুলো হ্যাঁ এই কারণে বললো যেহেতু আমার ননদ আমরা একসাথে রয়েছি, আমি 2 মাসে টাকা দিতে পারছি, আমি 3.5 মাস ছিলাম আর 1.5 মাস দিতে পারিনি। এই কারণে বলছি যেহেতু টাকা দিতে পারতেছি না, তার জন্য আমাকে বললো একটা খরচ আছে না, একটা মানুষের খরচ আছে না, এই জন্য বলছে কথাটা। তাই আমি আসার সময় ওই ননদকে বলেও আসলাম যে আফসানা আমি যাচ্ছি। নন্দে বলতেছে ভাবি যদি কিছু বলে থাকে মাপটাপ করে দিয়ে, কিছু মনে করেন না। তা আমি কিছু বললাম না। আমি ঢাকায় এসে আমার ভাইয়ের বাসায় 2.5 মাস থাকি আর কি। তাই এই সুযোগে স্বামীর আবার একটা চাকরি হয়ে যায়। চাকরি হয়ে গেলে ও আবার এখানে ট্রেনিং দেয়, 15 দিনের জন্য ট্রেনিং এর জন্য আসে ঢাকায়। থাকার পর ওর যে ইটা দেয়, যেখানে জবটা দেয়, এটা হচ্ছে মৌলভীবাজার। তো ও ওইখানে জব করা শুরু করে। তাই এক বাসা নেয় একটা। তারপরে আমাকে বললো যে ঠিক আছে তোমাকে নিতে আসবো, আমরা বাসা নিছি। ও আমাকে যেতে বললো, আমার ভাই আমাকে গাড়িতে উঠায় দেয়, আমি চলে যাই। পরে আমাদের যে আসবে মালটাল ছিল ওটা নিয়ে আমরা একটা ট্রাকে করে মৌলভীবাজার রাত্রে চলে আসি। চলে আসার পরে এই যে মৌলভীবাজারে শুরু হয় আমাদের। তো এখানে থাকা অবস্থায় দেখা যাচ্ছে ও চাকরি করে আসে। আমার শাশুড়ি হয়তো কিছুদিন আমার এখানে থাকে, আবার ননদের বাসায় চলে যায়। আমার এই ননদের বিয়ের পর থেকে, বিয়ে হয়েছে 8 বছরের মতো, এই 8 বছরের মধ্যে আমার শাশুড়ি ওইখানে থাকে বেশি। কারণ ওনার মেয়েকে নাকি উনি প্রচন্ড ভালোবাসে। ওনার মেয়ে নাকি কিচ্ছু বোঝে না, আমার শাশুড়ি মেয়েটা কিচ্ছু বোঝে না, নাকি একদম ছোট, এটা আমার শাশুড়ির ধারণা। কিন্তু তার একটা বাচ্চা আছে। এইভাবে যায়, কিন্তু আমার শাশুড়ি বাসায় থাকে না। স্বামী সকালে চলে যায় আর রাত্রে আসে, কোনোদিন লাঞ্চ টাইমে আসে আবার চলে যায়। এবার রাত্রে আমি প্রায় 10টা থাকি, কিন্তু বাড়িওয়ালারা খুব ভালো, আমাকে খুব ভালো জানে। তাই এই সময় যেতে 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 একসময় আমি কনসেপ্ট করি আর কি। বিয়ের কত মাস পর? এটা হচ্ছে বা কত বছর পর? 2.5 বছর তো হবে। বিয়ের 2.5 বছর পরে 2010-এ। ওকে, বিয়ের 2.5 বছর পরে আপনি কনসিভ করলেন। হ্যাঁ, কনসেপ্ট করার পরে এটা স্বামী প্রথম দিকে এটা মেনে নিতে পারেনি। এটা বললো কি যে তুমি একটা কি বিপদে ফেলতেছো আমাকে। তাই আমি বলছি কি কেমন কি বিপদে, সব বাবারা খুশি হয় আর তুমি এখানে এরকম কথাটা আমাকে কেন বলছো। তো এক পর্যায়ে আস্তে আস্তে কিন্তু এটা মেনে নেয়, ও খুব খুশি যেহেতু বাচ্চা। দেখতে আমার পরীক্ষার জন্য প্রস্তুতিও নিতে হবে, ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যাবে। কি পরীক্ষা ওটা? আমি মাস্টার্স ফাইনাল দিব তখন। ওকে। এবার যেতে থাকে, তা আমি ঢাকায় আসি যাই, একাই আসি, যে আমাকে গাড়িতে তুলে দেয়, আসি আবার যাই রেজিস্ট্রেশন করার জন্য, ফর্ম ফিল আপ করার জন্য বারবার আসতে হয়, যেতে হয় আমাকে। ওই অবস্থায় আমার দেখা যাচ্ছে আমি সারাদিন কিছু খেতাম না, ওই অবস্থায় খেতে পারতাম না। কিছু খেলে একটু পানি খেলে আমি বমি করে ওটা ফেলে দিতাম। আর স্বামী চলে যেত সকালে, আর আসতো 8টা বেজে যেত, 8টা-9টা বেজে যেত। তো আমাকে দেখাশোনার জন্য কেউ থাকে না। তা বাড়ি এলি, তারপরে বাড়ি এলির যে জাটা ছিল ওরা আমাকে খুব কেয়ার করতো, যে তুমি কি করতেছো, কি খাচ্ছ, এই সময় তোমার কাছে একজন লোক থাকা উচিত, তোমার শাশুড়ি তো থাকতে পারে, এটা আমাকে বলে। তা আমি তাকে বলি কি যে আমার শাশুড়ি তো আসলে আমার ননদের বাচ্চার জন্য মায়া বেশি, ওইখানে থাকে, এটা বলে কাটিয়ে দিতাম। তো একদিন এরকম অবস্থা, আমার বাচ্চাটা পেটে থাকা অবস্থা, আমি স্বামীকে বলি দেখো এই অবস্থা সবাই প্রশ্ন করে, তোমার শাশুড়িটা তো থাকতে পারে, তুমি অসুস্থ। এটা বলাতে স্বামী খুব রাগ করে যে কেন আমার মার কথা তুমি এগুলো বলবা, আমার মার যেখানে ভালো লাগে সেখানে থাকবে। তো এটা নিয়ে আমি কিছু বলি না, এভাবে যেতে থাকে। তা যখন আমার 5 মাস এভাবে চলে আসে, তা তখন আমি ফাইনাল পরীক্ষা শুরু হয়ে যায়। তখন আমি ঢাকায় এসে আবার এই অবস্থায় পরীক্ষা দিতে থাকি। আমার ভাই প্রতিদিন আমাকে কলেজে নিয়ে যায়, তিতুমির কলেজে পরীক্ষাটা হয়। তখন আমার ভাই প্রতিদিন নিয়ে যায়, আবার আসার সময় আমাকে সিএনজি ভাড়া দিয়ে দেয়, আমি চলে আসি। তারপরে আবার ভাইবাটার জন্য আবার দেরি হয়, যার কারণে আমি আবার চলে যাই। ভাইবাটার জন্য কেন থাকবো, ভাইবার ডেট 1-1.5 মাস পরে দিচ্ছে। আবার আসি, আমি একা এসে একা ভাইবাটা দিয়ে আবার চলে যায়, কিন্তু কখনো আমার সঙ্গে আসে না। আমি বলি যে তুমি দেখো আমার সঙ্গে গেলে তো ভালো, আমি অসুস্থ মানুষ। তা বলতেছে সমস্যা নাই, তুমি যাও, যে কাজটা করে চলে আসো, আমার তো সময় নেই হাতে। দেখো আমি সকালে বেলায় রাত্রে আসি, আমার তো সময় নেই। তাও দেখা যাচ্ছে আমি কিছু খেতে পারি না, মাঝে আমাকে স্যুপ টুপ করে দেয়, এগুলা খাইটাই।
তা আমি প্রায় 6 মাস পর্যন্ত কিছু তেমন একটা খেতে পারি না, পরে যে হালকা হালকা খেতে থাকি। আমার আম্মার আবার দেখা যাচ্ছে খুব অসুস্থ, আমার আম্মার একটা অপারেশন লাগবে, তখন আমার 8 মাস পড়ে গেছে। তা আমার আম্মার অপারেশন করবে, কিন্তু আমার আম্মার অপারেশন করা হয়ে গেলে আমার আম্মার আর সেন্স ফেরে না। তো এটা নিয়ে আমার হসপিটালে আমার ভাই বোন সবাই খুব কান্নাকাটি করতেছে, আর আমাকে ফোন দিয়েছে যে মার অবস্থা ভালো না, এরকম একটু কান্নাকাটি করছে। সকালে অপারেশন করছে, সন্ধ্যা হয়ে গেছে, এখনো সেন্স কেন ফিরবে না। তো এই অবস্থা আমি খুব কান্নাকাটি করছি। তার স্বামীকে ফোন দিয়ে, দেখো আমার মার অবস্থা ভালো না। তো বলছে কি অবস্থা, তাই আমার ভাইকে ফোন দিয়ে, আমার ভাই দেখে প্রচন্ড কাঁদতেছে। পরে আমি বলছি আমি যাবো। তাই ওই অবস্থায় স্বামী আমাকে নিয়ে আসে ঢাকায়। নিয়ে আসার পর আমার আম্মা এখানে আস্তে আস্তে সুস্থ হয়। হওয়ার পর আমার আম্মা বলতেছে এই অবস্থা তোমার আর যেতে হবে না, তোমাকে আমি বাড়িতে নিয়ে যাব, তুমি যা হোক আমার কাছে হোক। তারপরে আমার আম্মার কাছে এখানে ঢাকা 1 মাস থেকে আমি চলে এলাম বাড়িতে গোপালগঞ্জ চলে যাওয়ার পর এরকম ও স্বামীর সঙ্গে কথাবার্তা হয়, নিয়মিত কথাবার্তা হচ্ছে, যেতে থাকে। তা এক পর্যায়ে হয় কি যে আমার একটা ডেট দেয় ডাক্তার, আমি আল্ট্রাসাউন্ড করে দেখি যে আমার পেটে মেয়ে। এটা যখন দেখি তখন আমার একটু মন একটু খারাপ হয়ে যায়। কেন? এই জন্য খারাপ হয় যে একটা ছেলে হলে মনে হয় প্রথমে ভালো হইতো। এটা আপনার মানে ব্যক্তিগত ফিলিংস? হ্যাঁ এটাই, কিন্তু মনে অত না, এমনি একটু খারাপ লাগছে যে ছেলে হলে প্রথমে একটা ভালো হইতো, এটাই। তারপরে আল্ট্রাসাউন্ড আমাকে একটা ডেট দিয়ে দিল, আল্ট্রাসাউন্ড একটা ডেট দিল, আর ডাক্তার আমাকে একটা ডেট দিল, 2টা ডেট পড়লো। তা ডাক্তারের ডেট মতন আমার বাচ্চাটা না হয়ে আমি দেখা যাচ্ছে সময় পার হয়ে গেছে, ডাক্তারের ডেটটা চলে যাওয়ার পর আমার তেমন একটা খারাপও লাগে না কখনো। আর এভাবে খারাপ না লাগার কারণে আমার আম্মা বলতেছে কি যে ডেটটা চলে গেল, তাহলে তোমাকে আবার আল্ট্রাসাউন্ড করাই। ঠিক করা হলো যে কালকে যে আল্ট্রাসাউন্ড করবো। হঠাৎ করে আমি কাগজগুলো বের করলাম, ডাক্তারি কাগজগুলো বের করার পরে দেখি কি যে আবার ডেলিভারির ডেটটা সামনে রয়েছে। এটা যখন দেখি তো আমার আম্মাকে বলে মা আমি যেতাম না, যেহেতু সামনের ডেট আছে আমি যাব না এখন। তা এই জন্য যেতে চাইনি, আমার না লজ্জা করতো বাইরে বেরোতে, ওই অবস্থা রাস্তাতে যাবো এটা আমার খুব লজ্জা করে এটার জন্য। তা এভাবে আমি বাড়ির থেকে বাসাতে বেরোতাম না, যে সারাদিন শুয়ে বসে এভাবে কাটাইতাম। তাই এক পর্যায়ে দেখা যাচ্ছে সেপ্টেম্বরের 4 তারিখে রাত্রে আমার প্রচন্ড পেইন ওঠে। পেইন ওঠার পরে 4 তারিখে রাত্রে হালকা হালকা 5 তারিখ সারাদিন এরকম চলে যায়। পেইনটা এরকম দিন যখন যায়, সারাদিন সারা রাত পেইন হতে থাকে, সকাল 10টার পরে আমার পেইনটা কমে যায়। তো আমাদের একটা নির্ধারিত নার্স রাখা ছিল, আর গ্রামের দেশে বলে না দায়ী, এই 2টা রাখা ছিল। তা তারা আমার সঙ্গে সঙ্গে থাকে। তাই পেইনটা সকাল 10টা পর্যন্ত আস্তে আস্তে কমে গেলে পরে 15-20 মিনিট পরে যে আমার এক প্রচন্ড পেইন ওটা, যেটা আমি সহ্য করতে পারি না। তখন এটা জানার পর আমার ভাইকে ফোন দেওয়া হলো, ঢাকায় থাকে ভাই। তো ভাইকে ফোন দেওয়া হলো, আমার ভাইয়ের মাকে পর্যায়ে বললো তুমি এখন ওকে নিয়ে বসে আছো কেন, ক্লিনিকে নিয়ে যাও না কেন। তখন আমাকে ক্লিনিকে নিয়ে যাওয়ার পর দেখি পেইনটা কমে যায়, কিন্তু আবার 15-20 মিনিট পর ওঠে, এত পেইন ওঠে যে আমি সহ্য করতে পারি না। এভাবে যেতে থাকে। ডাক্তার আল্ট্রাসাউন্ড করে দেখে যে আমার পেটের মধ্যে আমার বাচ্চাটা মারা গেছে। তো এটা আমাকে আর জানানো হয়নি। এটা যখন আমাকে জানায়নি, এটা আমার ভাইয়ের কাছে ফোনে জানাইছে, আমার আম্মা ওদের সবাইকে জানাইছে, কিন্তু আমাকে আর জানায়নি। না জানার পর আমি তো জানি যে আমার বাচ্চাটা হবে। তো ওই যে 4 তারিখে রাত্রে পেন হচ্ছে, 5 তারিখ সারাদিন চলে গেছে, আমার পেটের মধ্যে মৃত বাচ্চাটা রয়ে গেছে। এদিকে শামীমকে ফোন দেওয়া হয়েছে, তো শামীম আবার 5 তারিখে রাত্রে রওনা দিছে। তার আগে আমি বারে শামীমকে বলছি দেখো আমার সময় যখন কাছে আসবে, ডেলিভারির সময়টা তুমি আমার কাছে থাকবা, যেহেতু তোমাকে দেখলে আমার অনেকটা সাহস থাকবে, এরকম আমি তাকে সবসময় বলতাম। তারপর যে ও আমাকে বলে তুমি কখনো সিজার করবা না, এটা বলতো। যাতে আমার এই চিন্তা ভাবনা কাছে সিজার করতে নিষেধ করছে, তা ওর কথা আমি পালন করি। কেন বলতো সিজার করবো না? বলতো যে পরবর্তী তোমার সমস্যা হয়ে যাবে, তুমি নর্মালে বাচ্চাটা হওয়ার চিন্তা করবা। আচ্ছা, পরবর্তীতে বেবি নিতে সমস্যা হবে, অন্য কোন সমস্যা হতে পারে, এই জন্য আমাকে বলছে তুমি নর্মালে বাচ্চাটা হওয়ার চিন্তা করবা, সিজার করবা না। আচ্ছা প্রিয় শ্রোতা, এখানে আমি একটু বলতে চাই যে ওনার হাজবেন্ড শামীম যেটা বলেছে সেটা ডাক্তারি ভাবে সত্য না মিথ্যা সেটা আমরা জাজমেন্ট করিনি, এটা তার ভাষ্য ছিল। সুতরাং যারা সিজারিয়ান বেবির কথা চিন্তা ভাবনা করছেন তারা এরকম নেগেটিভ ভাবে কোনো কিছু চিন্তা ভাবনা করবেন না। ইস দেয়ার ভার্স, এটা তারা ভাবে চিন্তা করছে, এটা তাদের চিন্তা ভাবনা, এটা ডাক্তারি ভাবে সত্য কি মিথ্যা এটা আমরা যাচাই করে দেখতে চাইনি। হ্যাঁ, তারপর ওই দিনকে পার হয়ে যায় 6 তারিখের রাত। আমার এত কষ্ট হয়েছে, আমি সারা 2 দিন কিচ্ছু খাই না, শুধু একটু পানি খাই, ওটা বমি করে বের করে দেয়। আমি 2 রাত 2 দিন কিচ্ছু খাইনি। এবার আমার কষ্ট হতেই থাকে। তাই এটা দেখে আমার আম্মা সহ্য করতে পারে না।
আমার সহ্য করতে না পারে কি যে তুমি আমার মেয়েকে বাঁচাও, আমি যদি আমার মেয়ে বেঁচে থাকে আমি ভবিষ্যতে আমার মেয়ে বাচ্চা পাবে। এটা বলে তো আমার মেয়েকে বলছি যে সিজার করে ফেলো। তো এটা বলার পরে তখন নার্স বলছে না সিজার করা যাবে না, আমার সমস্যা আছে এখন। কেন সমস্যা? না সমস্যা আছে, সিজার করলে ওর পরবর্তীতে সমস্যা হয়ে যাবে, এটা বেশি বাচ্চা নিতে পারবে না। যখন এটা বলে তার পরের দিন আমার এক পরিচিত ভাই ছিল এখানে যে আমাদের কাজ টাজ করতো। জি। তো অনেকে বলে যে পানি পড়া দিলে নাকি ভালো হয়, এটাই। তা বলছে যে আমাকে একটু পানি পড়া দে, ওর ভালো লাগে নাকি, পেটের ব্যথাটা কমে নাকি, এটা বলছে। তা আমি বলছি যে তো ওনাকে একটু ডেকে নিয়ে আসো, ওনার সঙ্গে কথা বলবো। তো ডেকে আসলে আমি বলছি যে ভাই দেখেন, আপনি দেখেন তো পানি পড়া দিলে আমার পেনটা কমে নাকি। তা ও তখন আমাকে বলে যে তোমার বাচ্চা তো মারা গেছে, তো তুমি এখন পানি পড়া দিয়ে কি করবা। যখন আমাকে কিন্তু জানানো হয় না, তখন ওটা শুনে আমি খুব কান্নাকাটি করি, এক পর্যায়ে প্রচন্ড কান্নাকাটি করি, কেন আমাকে জানানো হয়নি। তখন আমি চিন্তা করি যেহেতু আমি আর সিজার করতাম না, এটা যেভাবে হোক নর্মাল হোক। বহুত কষ্টে ওটা আমাকে নর্মালে ডেলিভারি করাতে আর পারে না। তখন স্বামী ক্লিনিকে ও আসে, যখন আমি দেখে যে আর সহ্য করতে পারি না, সিজারের জন্য ওটিতে নিয়ে গেছে, তখন আমার বাচ্চাটা নর্মালি ডেলিভারি হয়ে যায়। ওটিতে যাওয়ার পরে নরমালি ডেলিভারি হলো। ওকে। হওয়ার পরে পরে বাচ্চাটা দেখে সবাই খুব কাঁদছে, আমার হাজবেন্ডও খুব কান্নাকাটি করে। তা আমাকে বাচ্চাটা দেখাবে না, আমি বললাম যে আমাকে একটু দেখাও। তখন আমাকে একটু দেখায়, সবাই বলে যে তোমার ভুলের জন্য বাচ্চাটা আজ মারা গেল, আপনাকে ব্লেম করা হলো। পারিবারিক ভাবে যতগুলো ভুল হচ্ছে সবগুলোর জন্য আপনাকেই ব্লেম করা হচ্ছে। এটাই। আপনার ভুলটা কি বলতো ওরা এই বাচ্চাটার জন্য? যে আমাকে বলছে যে তুমি সিজার করলে তো বাচ্চাটা পাইতা। তা আমি বলছি যে সিজার আর আগে যে সিজার করবো, আমার যেহেতু কোন রকম খারাপ লাগেনি কখনো, এই জন্য আমি বুঝতে পারিনি। আর আমার এই ধারণাটা কম ছিল। তা আমার আম্মা শুধু বলে তোমার ওই দিনকে আল্ট্রাসাউন্ড করতে নিয়ে যেতে চাইছি, তুমি কেন গেল না। তা আমি বড় চিন্তা করে দেখলাম আসলে এটা আমারও তো ভুল। আমি যদি আল্ট্রাসাউন্ড করে দেখতাম আমার বাচ্চাটা কি পজিশনে আছে, তাহলে তো আমি করতে পারতাম যাই হোক একটা। তখন বলে যে বাচ্চাটা যেরকম হয়েছে এটা আসলে এরকম বাচ্চা আমরা কখনো দেখি নাই, খুবই সুন্দর হয়েছে নাকি বলে। বেবিটাকে কি করা হয়? বেবিটাকে দাফন করানো হয়। তখন পারিবারিক ভাবে আপনারা দাফন করেন? ওকে। আমার ছোট ভাই আর আরেকটা ভাই ছিল, এরা দুজন দাফন করে। এভাবে যাই, আমি তো অসুস্থ থাকি, 1 সপ্তাহ 1.5 সপ্তাহ থাকে। তখন ছিল ঈদ, আবার ঈদের সময় ছিল। আমি তো মনে করছি যে আমার কোনো সমস্যা নেই, কিন্তু ওই যে আমার বাচ্চাটা হওয়ার জন্য ওরা আমাকে অনেক করছে আর কি। আমার পরে এক ধরনের ইন্টারনাল যে কাজগুলো করে ওটা করছো, করার পর আমার অনেক সমস্যা হয়ে গেছে পেটের ভিতর। এটা তো বুঝতে পারিনি কখনো। এই সুযোগে এর মাঝখানে ঘটনা হয়ে গেছে, আমি যখন বাচ্চা হওয়ার জন্য আমার বাপের বাড়ি যাই, তখন আমার ননদ সাথে তার হাজবেন্ডের সমস্যা সৃষ্টি হয়ে গেছে। আমার শাশুড়ি কিন্তু কখনো আমার কাছে থাকেনি আমার বাচ্চা হওয়ার সময়। আমি যখন বাচ্চা হতে আমাদের বাড়ি চলে আসছি, তখন যেহেতু স্বামী একা একা থাকে, রান্না বান্না কে করে দেবে, আমার শাশুড়ি বাসায় থাকতো। থাকার কারণে আমার চাচাতো ননদটাকে স্বামী আবার এনে বোনের বাসায় রেখে দেয়। আমার ননদ আবার টিউশনি পড়তো। আমার ননদেটা ওর পর একটা শারীরিক নির্যাতন চালায় আর কি। কাকে করে এটা? এটা যে চাচাতো বোনটাকে এনে দেয়। তারপরে এটা নিয়ে একটু পারিবারিক ভাবে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, তাদের ফ্যামিলির সাথে ফ্যামিলির একটা দ্বন্দ্ব শুরু হয়ে যায়, যেটা বোঝা যায়। মেয়েটা বুঝতে পারেনি, পরে এক পর্যায়ে মাকে জানাই দেয়। জানাই দিলে এটা নিয়ে এক পর্যায়ে কথা কাটাকাটি হয়। কথা কাটাকাটি হলে তাই সাথে এটা নিয়ে ওই আমার শাশুড়ি প্লাস আমার নুনদে এটা অস্বীকার করে, আমার নুনদেটা পুরো যে আমি এই কাজ করি নাই। কিন্তু মেয়েটা ডাইরেক্টলি বলছে ওই আমাকে করছে। পর্যায়ে আমার শাশুড়িকে নিয়ে আমার ওই নুনদেটা প্রমাণ দিতে গ্রামের বাড়িতে যায়। এই আমার ছোট ননদের হাজবেন্ড। কিন্তু পর্যায়ে মেয়েটা প্রমাণ দিয়ে দেয়। প্রমাণ কিভাবে দেয়? প্রমাণটা এভাবে দেয় যে ওকে 2টা ট্যাবলেট কিনে দেয়, ওষুধ কিনে দেয়, যেটা যে তোমার যদি না হয় তাহলে তুমি ওষুধ 2টা খাবা। তো ওষুধটা মেয়েটা রেখে দেয়। রেখে দেওয়ার পর এটা প্রমাণ হয় তখন। তো এটা তো জানি না আমি, আমাকে জানানো হয়নি। এরা বলছে যে আমার শাশুড়ি প্লাস আমার ননদ বলছে এটা যেন বেটি না জানতে পারে। আমাকে বলছে না জানাইতে, শামীমকে বলছে তুমি ও যেন জানতে না পারে। পরে শামীম একদিন আমি হঠাৎ কথা বলতেছি ফোনে, তোর মনটা খুব খারাপ, আমি বুঝতে পারি ওর যদি কখনো কিছু হয় আমি কেন যেন বুঝতে পেরে যাই। তো হঠাৎ ওর কন্টিনিউ বলছে তোমার কি হয়েছে? না বলছে কিচ্ছু হয়নি আমার। আচ্ছা দেখো আমি অসুস্থ মানুষ, তুমি আমার কাছে মিথ্যা কথা বলো না, তোমার কি হয়েছে বলো। তারপরে আমাকে ঘটনাটা বলে, এই ঘটনা। তো এই কারণে আমার ননদটা চলে আসে ওইখান থেকে, স্বামীর সাথে একটা জ্ঞান ধরে সিলেট থেকে মৌলভীবাজার চলে আসে। এরকম 1-2 মাস থাকে। তা আমি আবার আমার যখন 45 দিন হয়ে যায়, আমি আমার বাপের বাড়িতে চলে আসি। আমি দেখি আমার ননদ টনদ বাসায় এই অবস্থা। তা আমি বিষয়টা জানি, কিন্তু ওরা জানে যে আমি সম্ভবত জানি না জিনিসটা।
আমিও কখনো তাদের জিজ্ঞাসা করি না, দরকার নেই আমার জিজ্ঞেস করা। পরে এটা ওদের পারিবারিক ভাবে একটা আলোচনার মাধ্যমে মিউচুয়াল করানো হয়, তাদের গার্জিয়ান প্লাস এদের গার্জিয়ান এনে এটা মিশাই দেয়। আমার ননদ আবার 2-3 মাস পরে বাসায় চলে যায়। বাসায় চলে যায়, কিন্তু এটা নিয়ে ওদের দুজনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়। আস্তে আস্তে দেখা যায় 2 মাস পর দ্বন্দ্ব সৃষ্টি হয়ে যায়, আর এক পর্যায়ে আমার ননদ আবার চলে আসে। পরে চিন্তা ভাবনা করে যে ও ক্ষমা টমা চায়, দেখেন আমার ননদের পাটা ধরে ঝুলে থাকে যে তুমি আমাকে মাফ করে দাও, এরকম ভুল আর করবো না। শামীম প্লাস আমার শাশুড়ি ওরা চিন্তা ভাবনা করলে তাহলে একসাথে বাসা নিই। আবার হ্যাঁ, একসঙ্গে বাসা নিলে জিনিসটা ঠিক হয়ে যাবে, সিলেট থেকে ওরা মৌলভীবাজার চলে আসুক। তখন একসঙ্গে বাসা নিয়ে চিন্তা ভাবনা করলে পরে তো আমি রাজি না। এখানে আমি রাজি না বলে স্বামী এক পর্যায়ে আমাকে প্রচন্ড ভাবে বুঝাইতে থাকে, তাই বলে দেখো একসঙ্গে বাসা নিও না, এতে কিন্তু আস্তে আস্তে সম্পর্কটা নষ্ট হয়ে যায়। দূরে থাকলে তারা আসলো, আমরা গেলাম, এটা সম্পর্ক ভালো থাকবে। তো আমার কথা শুনে না, না শুনলে পরে একসঙ্গে বাসা নেয়। তা যে বয়সে আমি 1.5 বছর থাকি, 1.5 বছর থাকি, বাড়িওয়ালাদের সাথে আমার একটা খুবই ভালো সম্পর্ক। 5 রুমের একটা বাসা নেই দোতলায়। তো ওইখানে থাকি, থাকতে থাকতে এক পর্যায়ে দেখো মাঝে মাঝে আমার ননদ প্লাস ননদের সঙ্গে ওদের দ্বন্দ্ব হয়, গ্যাঞ্জাম হয়, ঝগড়া হয়। একটা বিষয়কে কেন্দ্র করে কেন্দ্র করে দেখা যাচ্ছে ননদের মনের মধ্যে একটা ফাঁকা, যে আমার হাজবেন্ড এরকম করলো, এনে গ্যাঞ্জাম ট্যাঞ্জাম হইলে পরে দেখে আমি আর স্বামী টিভি দেখতেছি, আমার